এটি আসলে খুব স্বাভাবিকভাবে আলোচনার বিষয়বস্তু। আ আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স তিনি আজকে সেখানে সরাসরি কথা বলেছেন। আ সেখানে মানে আমি ১ম এ একটু আয়োজনটা সম্পর্কে কথা বলব। তারপরে একদম কনটেন্ট এ কিছু সুনির্দিষ্ট বিষয়ে কথা বলব এবং খুব সুনির্দিষ্টভাবেই আপনার কাছ থেকে ছোট, ছোট করে জানতে চাইব যে আ শুরুতেই দেখা গেল টেকনিক্যাল সমস্যা। সাকিব আল হাসান তিনি কথা বললেন, তার কথা একটা অডিও রেকর্ড মানে রেকর্ডেড অডিও শোনানো হলো। সেটি ঠিকমতো শোনা গেল না। আমরা শুনতে পেলাম না। তারপরে দেখলাম যে আপনি কথা বললেন, সেখানে আপনিও অংশগ্রহণ করেছিলেন, কথা বলেছেন। আপনার কথাও ১ম এ শোনা যাচ্ছিল না, পরে আবার জয়েন করতে হলো। মানে এরকম টেকনিক্যাল সমস্যাগুলো কেন হলো? এরকম একটা মানে আয়োজনে? মানে আপনার টেকনিক্যাল সমস্যার ব্যাপারে তো আসলে হচ্ছে কারো উপর হাত নাই। অনেক সময় এই জিনিসটা হচ্ছে আপনার হতেই পারে। আর যখন হচ্ছে এরকম কি বলে আপনার হচ্ছে ডুয়েল সিস্টেমে হয়, কেউ অনলাইন এবং হচ্ছে কেউ অফলাইন, সেই ক্ষেত্রে কিছু ডিফিকাল্টিস হয়। আসলে হচ্ছে এটা অবভিয়াসলি আনএক্সপেক্টেড, স্মুথলি হতে পারলে ভালো হইতো, বাট ইটস আনফরচুনেট। আচ্ছা, কেউ এই যে কেউ অনলাইন, কেউ অফলাইনে হলে যে এরকম সমস্যা হতেই পারে সেটা তো আপনারাও জানেন, আমরা সবাই জানি আসলে। তো সে সবাই কেন আসলে আ অফলাইনে বা ইন পারসন জয়েন করা গেল না? আপনারা তো অন্তত যেতেই পারতেন। আপনি যেতে পারতেন বা সাকিব আল হাসান তিনি পারতেন কিনা জানি না। সজীব অজয় জয় তিনিও গেছেন দিল্লিতে, তার মায়ের সাথে দেখা করে আসছেন। এরকম একটা আয়োজনে তো যেতেই পারতেন। আপনি যদি বলেন আপনি কেন গেলেন না ইন পারসন? না, আপনার সকলের আসলে হচ্ছে এই প্রোগ্রামে এখন দেখেন এই টেকনোলজির এই যুগে প্রত্যেককে ফিজিক্যালি উপস্থিত হয়ে কোনো বক্তব্য দিতে হবে এটা তো কিন্তু জরুরি না। টেকনোলজির উপর তো কনটেন্টটা ভরসা জরুরি, করতে পারেন না মেসেজটার জন্য। এবং ভরসা করা গেলও না। না মানে ইটস হ্যাপেন, লাইক আপনার হচ্ছে এক্সিডেন্টাল এর ক্ষেত্রে হইতে পারে। আমরা হচ্ছে মানে কোনো টেকনোলজি তো হচ্ছে ফুল প্রুফ না, সেক্ষেত্রে হইতে পারে। বাট প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল লিমিটেশনের জন্য অনেকেই আপনার হচ্ছে যেতে পারে না, এটা খুবই মানে ধরুন স্বাভাবিক। হুম। মানে এই প্রোগ্রামটা কি যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল না? ইন্ডিভিজুয়াল লিমিটেশন গুলো তার চেয়ে বেশি প্রায়োরিটি পেল। ধরেন সাকিব আল হাসান তাকে শেষ পর্যন্ত দেখা গেল তার বক্তব্য তো শোনা গেল না। পরে তার বক্তব্য শোনাই গেল না। তাকে দেখা গেল তিনি গাড়িতে করে আসছেন, বসছেন। আ মানে যথেষ্ট গুরুত্বপূর্ণ কি ছিল না প্রোগ্রামটা? যেখানে শেখ না হাসিনা জয়েন আপা দেখেন, করেছিলেন? প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ ছিল, রাইট? এবং হুম। এই প্রোগ্রাম গুরুত্বপূর্ণ মূল বার্তাটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনার বক্তব্য। উনিও বক্তব্য দিয়েছেন, দ্যাট ওয়াজ দ্য মেইন পার্ট অফ দিস প্রোগ্রাম, রাইট? তো সেটা তো হচ্ছে স্মুথলি হয়েছে। আর এই একটা প্রোগ্রামের ধরেন হচ্ছে যে টেকনিক্যাল ডিফিকাল্টিস গুলা দিয়ে প্রোগ্রাম গুরুত্বপূর্ণ কি কি না, এটা আসলে মানে ডিফাই করার সুযোগ নাই। এট দ্য সেম টাইম আপনি দেখেন যে বাংলাদেশেও এই প্রোগ্রাম নিয়ে কি পরিমাণ ধরেন আপনার হচ্ছে আলোচনা শুরু হয়েছে, বা প্রচার করতে দেওয়া হবে না, প্রত্যেকটা মিডিয়া আপনার হচ্ছে এজেন্সিকে মানা করা হয়েছে। আপনার ভারতীয় হাই কমিশনে আমরা বিভিন্ন দৌড়ঝাঁপ দেখতে পেয়েছি। সো কোনো জিনিস কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আপনি প্রতিপক্ষের আচরণ দেখে অনেক ভালোভাবে বুঝতে পারবেন। সো দ্যাট স্পিক্স আ লট অ্যাকচুয়ালি। জি, সেটা আমরা দেখেছি এবং তার কারণে হয়তো অনেকে আরো বেশি আগ্রহী হয়ে উঠেছে। যারা হয়তো দেখতেও কিনা তারাও দেখেছে এই বেশি দৌড়ঝাঁপের কারণে। কিন্তু আমার এটাই প্রশ্ন ছিল যে তাদের গুরুত্বটা দেখা গেছে। আপনাদের গুরুত্বের জায়গায় ঘাটতি ছিল কিনা? আসি এবার যে মানে শেখ হাসিনা তিনি অনেকেই বলছিলেন তিনি সরাসরি আসবেন। অবশ্য পরে ক্লিয়ার করা হয়েছে প্রোগ্রামের আগে যে তিনি আসলে ইন পারসন আসছেন না। কিন্তু এখানে এই প্রশ্ন যে তিনি আসলে এই ২ বছরে একবারও তার চেহারা দেখা যায় নাই। আ কেন তিনি সরাসরি কথা বলেন না? মানে বাকি সবাইকে ভিডিওতে দেখা যায়, তাকে কেন না? দেখেন, রাজনীতি তো একটা হচ্ছে ধরেন প্রক্রিয়ার ব্যাপার, এবং এটা উনার সিদ্ধান্ত, উনি কিভাবে আসবেন। যেমন আজকের এই প্রোগ্রামের আগেও তো আমরা অনেক ধরনের স্পেকুলেশন শুনতে পেয়েছি, উনি রেকর্ডের বক্তব্য দিবে, আপনার তারপর হচ্ছে মানে এআই দিয়ে বানাবে, উনি কি অবস্থায় আছে, এই ধরনের প্রচুর স্পেকুলেশন চলছে তো আমাদের বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে। সো রাজনীতি একটা ধারাবাহিক প্রক্রিয়া। উনি ভাবছেন এই জিনিসটা এইভাবে নিয়ে যাওয়ার। আগে যেমন হচ্ছে রেকর্ডেড করতেন, আগে দেখেন একটা সময় ইন্টারভিউগুলো ছিল ইমেল ইন্টারভিউ, হুম। রিসেন্টলি উনি হচ্ছে ওভার ফোনে ইন্টারভিউ দিচ্ছেন। ভবিষ্যতে এমন একজন সময় মানে ভেরি সুন হয়তো এমন সময় আসবে যখন সাংবাদিকরা ইন পার্সন গিয়ে ওনার ইন্টারভিউ নেবেন, এবং প্রযোজ্য সময়ে এবং যথাযথ সময়ে উনিও সামনে যখন আসা দরকার সেটা আসবেন, এবং সেটা এই আমরা উনি যথাযথ ডিসাইড। সময়টা আসলে কিসের উপর নির্ভরশীল? প্রশ্নটা এই কারণে করছি কারণ ফরেন করেসপন্ডেন্স ক্লাব যেখানে দিল্লিতে যেই যারা যেটি আসলে আয়োজক ছিল তার প্রেসিডেন্ট তার একটি বক্তব্য বাংলাদেশী গণমাধ্যমে এসেছে। তিনি বলছেন যে আম মানে ভারত সরকার তাকে ভিডিও ইন্টারভিউ দিতে অ্যালাও করে না। বিষয়টা কি আসলেই তাই? না, এটা তো উনার বক্তব্য ইয়েস নো কোনোটাই হচ্ছে আমি মানে স্পেসিফিক্যালি উনার বক্তব্যের কাউন্টারে কোনো মন্তব্য করা উনাকে অসত্য বলা হবে, যেহেতু এটার ব্যাপার হচ্ছে আমার ফার্স্ট হ্যান্ড কোনো ইনফরমেশন নেই। বাট আমার জানা মতে এই ধরনের কোনো লিমিটেশন নাই। এটা ভারতের সাইড থেকে একাধিকবার ক্লিয়ার করা হয়েছে অফিসিয়ালি, নট কোনো ভায়া হয়ে, যে উনি কিভাবে আছেন, উনি কি করবেন, কি বক্তব্য দিবেন, এটা সম্পূর্ণরূপে উনার উপর। এবং উনার বক্তব্যের দেখেন লাস্টে আমরা যে ভার্সনটা দেখেছি, যে উনি এই প্রোগ্রাম বলেন বা উনি কি বলছেন,
এটার কোনো রেসপন্সিবিলিটি ভারত নেবে না। এটা তো খুব ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডেবল যে ডিপ্লোমেটিক ভাষায় এইভাবেই বলা হয়ে থাকে। সো এই ধরনের কোনো প্রকারের নিষেধাজ্ঞা বা আছে এটা মনে হয় না, কারণ আপনারা জানেন যে বা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বিভিন্ন সময় গিয়ে নেত্রীর সাথে দেখা করছেন। সো কিছু স্পেকুলেশন তো অলরেডি বিভিন্ন সময় তৈরি হয়েছে, বাট আপনাদের একটু অপেক্ষা করতে হবে, মানে কারণ এই যেটা বললাম যে স্পেকুলেশন গুলোকে জিয়ে রাখা কেন? মানে ধরেন আপনি বলছিলেন যে একটা সময় রেকর্ডেড দিতেন, তারপরে মেইল ইন্টারভিউ দেওয়া শুরু করলেন, তারপরে তিনি আরেকটু অ্যাডভান্স হলেন। মানে এরকম ধাপে ধাপে করতে হচ্ছে কেন তাকে? মানে তিনিও তো আসলে সব স্পেকুলেশনকে একদম আউটরাইট রিজেক্ট করে ভিডিওতে আসতেই পারতেন। মানে না, এটা এটা কেন জরুরি যে সকল স্পেকুলেশনকে আউটরাইটলি রিজেক্ট এখনই করতে হবে? আমি যেটা বললাম যে রাজনীতি একটি ধারাবাহিক প্রক্রিয়ার ব্যাপার। সো উনি ওই প্রক্রিয়া, ওই মেথড মানে এবং এই উনার বিষয়টা প্ল্যান। কি এই বিষয়টা কি কোনোভাবে কাজে লাগানো হচ্ছে? বা এর মধ্যেও কোনো কৌশল আছে যে কেউ বলবে এআই, কেউ বলবে তিনি রেকর্ডেড বক্তব্য দিবেন। এটাও কি কোনো একটা আপনাদের কৌশলের অংশ? কৌশল না, এনিওয়ান ক্যান স্পেকুলেট। দেখেন, হুম, উনার যে বক্তব্য, উনি প্রতিনিয়ত নেতাকর্মীদের সাথে কথা বলছেন। দায় মুক্তির প্রোগ্রামে নেতাকর্মীর বাইরে সাধারণ মানুষজন যারা বিভিন্নভাবে নির্যাতিত তাদের সাথে কথা বলছেন। সো শি ইজ ভেরি মাচ রিচেবল। সো উনার ভার্সন, উনি কি বলছেন না বলছেন উনি ক্লিয়ার করছেন। উনার পক্ষ হয়ে অন্য কাউকে আসলে ক্লিয়ার করতে দরকার নাই। সো ওই যেটা বললাম যে বাকিটা ওই ধাপে ধাপে উনি আছেন, এটা উনার সিদ্ধান্ত। ওই সিদ্ধান্ত এখন পর্যন্ত আমাদের সম্মান করা উচিত। আমরা করছি, আমরা দলীয় মানে আমরা দলীয় নেতা কর্মী না, আওয়ামী লীগ এভাবে ফিল করছে জিনিসটা এইভাবে হচ্ছে এগিয়ে যাওয়ার জন্য। দ্যাটস ইট। আচ্ছা। একটু প্রোগ্রামের কনটেন্ট সম্পর্কে কথা বলব। তার আগে আপনি যে বলছিলেন যে সাধারণ মানুষের সাথে কথা বলছেন, দলীয় নেতাকর্মীর সাথে কথা বলছেন। প্রায়ই আমরা নেতাকর্মীদের সাথে বা সাধারণ মানুষের সাথে কথা বলা কথাগুলো ফাঁস হয়ে যাচ্ছে, সেগুলো শুনতে পাচ্ছি। মানে এটা তার ওয়ান কথাগুলো আ চলে আসছে। মানে এগুলো কি ইচ্ছা করেই করা হচ্ছে? মানে আপনারা বা শেখ হাসিনা না, এটা পারমিশন নিয়ে শুনেন, করা হচ্ছে? যেখানে আপনার হচ্ছে যে ধরনের কথাবার্তা আপনার হচ্ছে বাইরে আসে, ইন্টেনশনালি কথাবার্তা মেক করে ছাড়াই, মানে ছাড়তে হলে, এরকম প্ল্যান করতে হলে সেটা অনেক ধরনের কথা করা যায়। তো বাট আপনারা কথার যে টোনগুলো, মানে যে কথাগুলো বাইরে আসে বিভিন্ন সময়, আপনারা যদি কন্টেন্ট দেখেন ভেরি মাচ ন্যাচারাল। সো হুম, কেউ হয়তো মানে ইমোশনাল জায়গা থেকে, অনেক জায়গা থেকে করতে পারে। এবং আমি এই কারণেই বললাম যে শি ইজ রিচেবল। মানে সাংবাদিক বলেন, আমাদের নেতাকর্মীরা বলেন, দলীয় বিভিন্ন পর্যায়ে থেকে তাকে রিচ করতে পারছে। এই কারণেই তো হচ্ছে এই যে ইআই বা স্পেকুলেশন যে এখনো কেন জি আছে, স্পেকুলেশন ওয়ার্ডটা আমি এই কারণেই বলছি যে কেউ যদি ধরেন হচ্ছে জেগে জেগে ঘুমায়, মানে কোনো একটা আরোপিত জিনিস চাপিয়ে দিতে চায়, তাহলে তো কিছু বলার নাই। বাট উনার কোনো ভার্সন, উনার কোনো বক্তব্য চাইতে চাইলে উনি ইন্টারন্যাশনাল মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছেন, উনি কথা বলছেন। সো অনেকগুলো কোশ্চেনের জবাব কিন্তু উনার কথার মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। হুম। মানে মানে তারপরেও মানে এইজন্যই জিজ্ঞাসা করা যে স্পেকুলেশনের সুযোগটা আপনারা দিতে চান কিনা, কৌশল কিনা জিজ্ঞাসা করছিলাম এ কারণেই। ধরেন যখন ওই যে একটা ফোন আলাপ ভাইরাল হলো যে তিনি লেথাল ওয়েপন ব্যবহার করে, যেটা আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্য হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। লেথাল ওয়েপন ব্যবহারের কথা তিনি বলছেন, নির্দেশনা দেয়া আছে, ওপেন নির্দেশনা দেয়া আছে বলছেন। যখন এই ফোন আলাপটা ভাইরাল হলো, তখন বলা হলো আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে দাবি করা হলো এটা এআই দিয়ে তৈরি। সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রধানমন্ত্রীর পুত্র, তিনি দাবি করলেন এটি হলি আর্টিজানের ঘটনায় তার মা নির্দেশনা দিচ্ছেন। পরবর্তীতে শেখ হাসিনা তিনি একটা আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি বলে দিলেন যে এটি টেকেন আউট অফ কনটেক্সটের বাইরে থেকে নেওয়া হয়েছে। মানে এরকম মানে ঝাপসা রাখা বা ধোঁয়াশা তৈরি করা না, কি আপনি কোনো কৌশল? আপনি হচ্ছে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছেন যে প্রথমত হচ্ছে যে কন্টেন্টটা অ্যাপারেন্টলি তারা হচ্ছে কোর্টেও ব্যবহার করেছে এবং বিবিসিতে এটা ভার্সনটা এসেছে। সো এটার ব্যাপারে হচ্ছে ওই ভার্সনটা বলি, দেন আপনার কোশ্চেনের জবাব দিই। যে দেখেন, মানে এই যে যে বিচারটা করা হচ্ছে ট্রাইব্যুনালটা, এটা আসলে যে কতটুকু হাস্যকর এবং হচ্ছে কতটুকু মানে বিচার ব্যবস্থা বা বিচারিক প্রক্রিয়াকে কতটুকু কোয়েশ্চেনেবল করেছে তার উদাহরণ হচ্ছে একটা। কেন বলছি, যদি আপনি লজিক্যালি চিন্তা করেন যে যে কোনো ইয়ার ক্ষেত্রে আপনি যখন কোনো এভিডেন্স প্রডিউস করবেন কোর্টে, যে কোনো বিচারের ক্ষেত্রে, সো সেই এভিডেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এটার চেইন অফ কাস্টডি, মানে এভিডেন্সটা কোর্ট পর্যন্ত কিভাবে গেল এবং এই জিনিসটা হচ্ছে ডিস্টর্টেড হয়েছে কিনা কোনো পর্যায়ে। ওইখানে যে বক্তব্যটা দেওয়া হয়েছে এটা তো 100% কনফার্ম যে সেটা একটা খণ্ডিত বক্তব্যের একটা অংশ। ওনার ভার্সন, মানে যে কোনো একটা বক্তব্যের মাঝ থেকে কোনো জিনিস নেওয়া হয়েছে। তো যখনই আপনি একটা জিনিসের উপর হচ্ছে এরকম স্নাইপিং করবেন যে একটা অংশ নেবেন, তার মানে এটা এডিটেড, এটা কোনো আপনার হচ্ছে আদালতে অ্যাকসেপ্টেবল না। এবং এটা আপনার যখন বিবিসি ইভেন আপনার হচ্ছে যখন নিউজটা করেছিল, আমার স্পষ্ট মনে আছে যে তারাও এটা স্পেসিফিক সোর্স বলে নাই, রেদার তারা বলেছে যে তারা কোনোভাবে যাচাই করেছে যে ভয়েসটা নেত্রী, সেটা অরিজিনাল মনে হয়েছে, কিন্তু কনটেক্সটটা আসলে কখনো বলে নাই সেটাই। আর ওই যে ইআই জেনারেটেড কিনা বা আপনার হচ্ছে ভুয়া কিনা, যেটা ব্যাখ্যা আওয়ামী লীগ থেকে দেওয়া হয়েছে যে বানানো কিনা, তো আপনি যখন হচ্ছে কোনো একটা ভার্সনে কোনো একটা কন্টেন্ট
এক্সট্রাক্ট করে সেটাকে আপনার সুবিধা মতো প্রডিউস করবেন, এটাই তো বেসিক্যালি হচ্ছে আপনার হচ্ছে ম্যানুফ্যাকচার বা এডিটেড। সো নেত্রীর ভয়েস ভেরি মাচ অ্যাভেলেবল, না এবং মানে এই সেটা ধরনের মানে ভাষণ বা সেটা এডিটেড কেন? মানে সেটা একটা পোরশন কেটে যদি নেওয়া হয়, আমরাও নো বিভিন্ন আপনার, বিভিন্ন না আমি অনুষ্ঠানে বিভিন্ন এডিটেড, ছোট, ছোট ক্লিপ বানানো হয়। মানে যতটুকু রেলেভেন্ট ততটুকু রাখা হয়। কিন্তু ওই মোটামুটি ফোনালাপটা পুরোটা কিন্তু ভাইরাল হয়েছে আরকি। সেটি ওই না পুরো পুরো ফোন আলাপটা ভাইরাল হয় না, কারণ হচ্ছে ওইখানে কাউন্টার পার্ট কার সাথে কথা বলছে, তার কোয়েশ্চেন গুলো কি কি ছিল, এখানে শুধুমাত্র শেখ হাসিনার ভয়েসটা কি মানে যেটা বিবিসির যে ভাষণটা ছিল আপনি যদি আবারও শুনে দেখেন, তো শেখ হাসিনার বক্তব্যের অংশটাকে আনা হয়েছে, এটা কোন কনটেক্সটে, ওই ওই পাশ থেকে কি ধরনের কোয়েশ্চেন আসছে, এই ধরনের কোনো ভাষণ ওখানে ছিল না। সো এই কারণেই তাইলে ধরেন আপনার এটা কি আসলে মানে এই বিষয়টাকে একটু হেফাজত হয়ে গেছিল? মানে আমার আসলে কথা বলার বিষয় আজকে এটা না। তারপরেও আপনার কাছে যেহেতু কথা বলছি তাই। এটা কি একটু আপনাদের পক্ষ থেকে বা আওয়ামী লীগের পক্ষ থেকে একটু হেফাজত হয়ে গেছিল? আ নাকি ওই যে আসলে স্পেকুলেট করার কৌশল রাখার জন্য এরকম করা? যে কেউ বলবেন এআই, কেউ বলবেন হলি আর্টিজান আর কেউ বলবেন টেকেন আউট অফ কনটেক্সট। মানে যিনি ১ নাম্বার ব্যক্তি তিনি বলবেন টেকেন আউট অফ কনটেক্সট। এবং তিনটাই এট এ টাইম শুটিং হইতে পারে। কিভাবে হতে পারে? মানে আপনার হলি হচ্ছে মানে আর্টিজানের ঘটনা যেটা কি বললাম করে যে হতে ইআই পারে? মানে হচ্ছে এডিট, মানে হোলি আর্টিজানের ঘটনার কোনো একটা ভার্সন নিয়ে সেটাকে হচ্ছে আপনার এখন কি বলে ইআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অন্য একটা কনটেক্সটে ব্যবহার উপযোগী করে তোলা যাইতে পারে। সো আলটিমেটলি তিনটাই হচ্ছে এট এ টাইম কিন্তু সেটা কি ট্রু হয়েছে? হওয়া এটা কি সম্ভব। সেটা হয়েছে? সেটা অবশ্য পরে উনি সরিয়ে ফেলেছেন। সজীব ওয়াজেদ জয় সেটা হ্যাঁ সরিয়ে রাইট। ফেলেছিলেন। সো সেটাই। আচ্ছা, ঠিক আছে। আমি আবার এবারে মেইন কথায় যাই, যেটি আজকের জি। আলোচনার বিষয়বস্তু। সবার আগ্রহের বিষয় ছিল যে শেখ হাসিনা আসলে আজকে কি বলেন? আ মানে তিনি শুরু করেছেন যেহেতু আগস্ট মাস, তিনি শুরু করেছেন যে ৭৫ এর ১৫ই আগস্টের কথা তিনি বলেছেন। যেটি বলতে গেলে খুব স্বাভাবিকভাবেই তার গলা কাঁপে বা একটু কান্নাজড়িত কণ্ঠ চলে আসে তার মানে। এই ৫০-৫১ বছর ঘটনা, আগের ঘটনা বলতেও তার এত মানে তিনি আবেগী হয়ে ওঠেন। আর ২ বছর আগে যে এতগুলো মানুষ প্রাণ হারালো, মারা গেল, আ তাদের জন্য আসলে তার কি গলা কাঁপে? মানে এই অনুষ্ঠানে শুনি না বা অন্য সময় শোনা যায় না। আপনারা তো কথা বলেন বা যোগাযোগ। তাদের জন্য কি আসলে গলা কাঁপে তার? আবেগী হন কখনো? শোনেন হচ্ছে আপনি আপনার হচ্ছে যে মানে শুনেন নাই হচ্ছে এটা মনে হয় আউট অফ কন্টেক্সট, কারণ নেত্রী হচ্ছে এই কথা একাধিকবার বলেছে, বিভিন্ন প্রোগ্রামে বলেছে যে ধরেন এই মানে প্রিয়জন হারানোর কষ্ট ওনার ছাড়া উনি খুব ভালো করেই জানেন, এবং এই জিনিসটা আপনার কি বলে যারা এই এপসোলেট ভিকটিম, এই ফুল জুলাই আপনার হচ্ছে আগস্ট সাগার যে এপসোলেট ভিকটিম, এটার প্রতি সহমর্মিতা সহানুভূতি সকলের আছে। আহ, এখন আপনার যে কোনো একটা ইনসিডেন্টকে আপনি কোন কাজে ব্যবহার করছেন সেটা অন্য একটা বড় ব্যাপার। সো এই একটা জিনিসকে হচ্ছে আপনার ফুল আওয়ামী লীগকে ক্রিমিনালাইজ করার জন্য, এবং এই বিগত ২ বছর ধরে এই আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে পারসিকিউটেড করা, হুম, ঘরবাড়ি ছাড়া করে এটার জন্য ব্যবহার করা হচ্ছে। সো আপনি যে কোশ্চেনটা করছেন, যদি আমি স্পেসিফিক্যালি বলি, প্রত্যেকটা মৃত্যুই ওনাকে কষ্ট দেয়, এই কথা উনি ইন্টারভিউ বলেছেন। আপনার হচ্ছে একটা ইন্টারভিউ, আমি আমার যতটুকু মনে পড়ে একটা ইন্টারভিউ বলেছেন, হুম। এবং যেটা বললাম যে ওনার যে বক্তব্য উনি নিজেই তো বলছেন, সেটা আমার ওনার পক্ষে বলার কিছু নাই। কিন্তু এট দ্য সেম টাইম যে আপনার এই পুরা ভিকটিমে, এই জুলাই আন্দোলনের প্রত্যেক ভিকটিমের ব্যাপারে আওয়ামী লীগ থেকে শুরু করে ভিকটিমের ব্যাপারে, আই রিপিট এগেইন, যে ভিকটিমের ব্যাপারে আপনার সবার মানে হচ্ছে সহমর্মিতা সহানুভূতি, এবং এটা আওয়ামী লীগ বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ কিন্তু এই কথা বলছে। এই বিষয়েও প্রশ্ন করা হয়েছিল যে এই প্রশ্নটা ওঠে, একজন সাংবাদিক প্রশ্ন করছেন যে আ এটার জন্য কোনো অ্যাপোলজি বা রিগ্রেট করা হয় কিনা বা করেন কিনা? এমন প্রশ্নে সজীব অজয় জয় তিনি উত্তর দিয়েছেন। তিনি বলছেন যে তিনি ডক্টর ইউনূস আমলের কথা বলছেন, তারেক জিয়া সরকারের কথা বলছেন। তারা কি আসলে এটার জন্য মানে সরি ফিল করে কিনা, বা তারা এক সাইডের কিলিংকে লিগালাইজ করেছেন, আরেক সাইডকে বলা হচ্ছে ক্ষমা চাইতে। তারা ইন্ডেমনিটি তুলে নিলে, আওয়ামী লীগ নেতাদের মুক্তি দিলে ইত্যাদি কিছু শর্ত হলে তিনি বলছেন যে আওয়ামী লীগ ক্ষমা চাইবে বা আ মানে অ্যাপোলজির কথা তিনি বলছেন, সজীব অজয় জয়। আমি আসলে এই প্রশ্নটা আপনার কাছে করতে চাই যে আ ডক্টর ইউনূসের সরকার কি করল বা তারেক রহমানের সরকার কি করল? তারা ক্ষমা চাইল কিনা বা তারা কি অন্যায়, ভুল, অপরাধ করল? তার সাথে কি আসলে আপনাদেরটার সম্পর্ক কি? বা আওয়ামী লীগের সম্পর্ক কি? যদি আওয়ামী লীগের অপরাধ, ব্যর্থতা, ভুল যা থাকে, যার কারণে এতগুলো মানুষের প্রাণহানি হয়েছে, তাদের কাছে ক্ষমা চাইবে বা জনগণের কাছে বা রিগ্রেট করবে, অনুশোচনা করবে। ডক্টর ইউনূস কি করলেন, তারেক রহমান কি করলেন, তার সাথে কেন সম্পর্কিত? আপা দেখেন, প্রথমত বিষয়টা হচ্ছে যে আপনি জিনিসটা জনগণের কাছে রিগ্রেট করা বা জনগণের কাছে তার এপিল তুলে ধরা, এই কথাটা নেত্রী একাধিক আগেও একটা ইন্টারভিউ বলেছে, একাধিকবার বলা হচ্ছে, এবং আওয়ামী লীগের বিভিন্ন আপনার প্রোগ্রামে হচ্ছে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা এসে বলছে যে আমরা যা বলার আমরা জনগণের কাছে বলবো, সেটা হচ্ছে হুম, পলিটিক্যাল জায়গা থেকে তাদের ওয়াজেদ কাদেরই আপিল। আর বলেছেন, আপনি ঢাকা থেকে। যদি, হ্যাঁ আপনি যদি ইয়ার কথা বলেন, কিলিং এর কথা বলেন, সো ওই জিনিসটা সম্পূর্ণ লিগাল একটা ম্যাটার। এখন কেন বলছি, দুনিয়ার যে কোনো লিগাল স্ট্রাকচারে কিলিং বা যে কোনো
আপনার হচ্ছে ক্রাইমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি যখন এটা বিচারিক প্রক্রিয়ার মাঝে নিবেন সেটা হচ্ছে আপনার প্লেস অফ অকারেন্স, অর্থাৎ কোন জায়গায় ঘটনাটা ঘটেছে। আপনার আপনি পুলিশ থানা পুরাইতে যাবেন, সেখানে পুলিশ আত্মরক্ষার্থে ফায়ার ওপেন করবে, সেটা তাদের কনস্টিটিউশনাল রাইট, সেটা তাদের হচ্ছে আপনার দেয়ার মানে প্রিপেয়ার ফর দিস, এটা তাদের জন্য তৈরি করা হয়েছে, তারা নিজেদের প্রোটেক্ট করতে হলে রাষ্ট্র প্রোটেক্ট করবে। সো আপনি অ্যাজ এ হোল, আর ইউএন বলছে 1400 কিলিং, অনেক চেষ্টা করে ইউনুস গভর্নমেন্ট 850 তালিকা তৈরি করেছে, এক্স্যাক্টলি এই 850 মাঝে 350 কিলিং মানে অন রেকর্ড আমাদের কাছে ডেটা আছে যেটা ঘটেছে 5 আগস্টে পরে, এবং সেটা কেউই কিন্তু হচ্ছে আওয়ামী লীগ না, মানে যাদেরকে জুলাই শহীদ বানিয়েছে। সো ওই একটা ঘটনা, এই যে ঘটনাগুলা কখন ঘটেছে কি ঘটেছে, এটা একটা প্রপার লিগাল স্ট্রাকচারে আইনিভাবে সমাধান হওয়ার আগে আপনি কাউকে তো হচ্ছে এই যে আপনি যে জিনিসটা বলছেন যে আওয়ামী লীগ কেন কিলিং এর জন্য মাপ চাচ্ছে না, আপনি আওয়ামী লীগ যখন হচ্ছে কিলিং এর জন্য আপনার কেন মাপ চাবে, কে রেসপন্সিবল, হো কিলস হো, এটা আইডেন্টিফাই হওয়ার আগে আপনি মাপ চাওয়ার কথাটা কেন আসছে, এই পয়েন্টে কিন্তু সজীব জয় হচ্ছে আপনি আইডেন্টিফাই করেছেন যে আপনি দেখেন শুধুমাত্র তো হচ্ছে ইন্ডিমিনিটি দেন নাই, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে পুলিশ কিলিং এর বিচার করা হবে কিনা, আপনি চিন্তা করে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে পুলিশদের গার্জিয়ান, হ্যাঁ, উনি কি আনসার দিয়েছে যে যুদ্ধের ময়দানে সেটা ফয়সালা হয়ে গিয়েছে। তো তার মানে এই যে এই শুধু ইউনুস তো ইন্ডিমিনিটি দেয় নাই, সেই একই ধারাবাহিকতা বর্তমান বিএনপি সরকার ধারণ করে। সো আনটিল অ্যান্ড আনলেস আপনি যদি ওই কিলারটাকে আইডেন্টিফাই করতে না পারেন, কেন করেছে, কারা করেছে, তার আগ পর্যন্ত এখানে ওই কিলিং এর জন্য মাফ চাওয়ার কোনো আসলে কোশ্চেন আসে না। মানে কিছু হ্যাভিং কিছু সেড দ্যাট, ঘটনাতে হ্যাভিং সেড আমি এগুলো একটু তো শেষ ধরেন, করি, আচ্ছা শেষ করেন, হ্যাঁ। আমি একটু শেষ করি। হ্যাভিং সেড দ্যাট, নেত্রী কিন্তু হচ্ছে আপনার একদমই 16 জুলাই প্রথম হচ্ছে কিলিং এর ঘটনা ঘটেছিল, সবুজ আলীকে দিয়ে শুরু, ঢাকা কলেজের ছাত্রলীগের আপনার হচ্ছে যে সদস্য, এবং তারপর হচ্ছে একই দিন আবু সাইদ এবং এর বেশ কিছু ঘটনা ঘটেছে, সিরিজ অফ অকারেন্স ঘটেছে, তখন ওইগুলোর জন্য হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, এবং এটা পরবর্তীতে যখন এই কিলিং এর অ্যাপারেন্টলি হচ্ছে এই হতাহতের সংখ্যা বেড়েছে, এটা কিন্তু 30শে জুলাই এসে এটাকে স্ট্রেনদেন করা হয়েছিল, 1 আগস্ট এসে সদস্য বাড়ানো হয়েছিল যেন এটাকে প্রপার আপনার হচ্ছে এটা ইনভেস্টিগেশন করা যায়। এই ইনভেস্টিগেশনটা বন্ধ করা হয়েছে। আপনারা নিশ্চয়ই মনে আছে যে কুমিল্লাতে একজন এই অ্যাপারেন্টলি এই ঘটনায় নিহত হয়েছে একজনের লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ আবেদন করেছিল, সেটার জন্য হচ্ছে সার্জিয়াল সালাম থেকে শুরু করে প্রত্যেককে আপনার আন্দোলন শুরু করেছে যে কোনো লাশ তুলে আনা যাবে না, কোনো ধরনের হচ্ছে পোস্টমর্টেম করা যাবে না। সো এই পুরো জিনিসটা কি ইন্ডিকেট করে, ইন্ডিমিনিটি বলেন, এটার জন্য কোনো বিচার করা যাবে না, বিচার মানে একপাক্ষিক, একটা ঘটনার জন্য আপনার হচ্ছে মানে 650 মামলা দেওয়া হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, সারা দেশের মানে 14 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, মামলা কত হয়েছে তার কোনো ঠিক ঠিকানা অনেক নেতাকর্মী এখনো খুঁজে রাখতে পারছে না। সো আনটিল এন্ড আনলেস এটা একটা প্রপার আপনার হচ্ছে জুডিশিয়াল প্রসেসে আইডেন্টিফাই না হবে, তখন সেটার জন্য আসলে আপনার কি বলে মাফ চাওয়ার প্রশ্ন আসে না। আচ্ছা, প্রপার জুডিশিয়াল প্রসেসে মনে হয় কখনোই আইডেন্টিফাই হবে না। মানে এই সময় আপনাদের সময়েও হিউম্যান রাইটস ওয়াচ, মানে আওয়ামী লীগের সময়কার কথা বলছি, তখনও আসলে এই আইসিটির কর্মকাণ্ডের উপরে আন্তর্জাতিক সংস্থাগুলো তখনও তারা ভরসা রাখতো না, তখনও নানান রকম আপত্তির কথা জানাতো, এখনও জানিয়ে যাচ্ছে, মানে এটা আন্তর্জাতিক সংস্থাগুলোর কথা বলছি। এবং যাদের বিচার হয় তারা সবসময় বলে যে এটা ভুল, এটি মানে বিভিন্ন নানান রকম কিছু কমন শব্দ আছে। আপনার হচ্ছে যাদের বিচার হওয়ার প্রশ্ন কেন আসতেছে আপা, মানে যেখানে আপনার ইউএন অ্যাপারেন্টলি তো ধরেন হচ্ছে যে আমরা আন্তর্জাতিক সংস্থা যাদের কথা বলি ইউএন, তাদেরকে বারবার যে জিনিসটা হচ্ছে ইউনুস গভর্নমেন্টের তরফ থেকে ব্রেক করা হয় যে আমরা ইউএন কে নিয়ে আসছি, তারা আপনারা হচ্ছে ইনভেস্টিগেট করেছে, এবং তারা সেই রিপোর্টটাকে তারা হচ্ছে আইসিটিতে প্রডিউস করা হয়েছে, সেটা তারা বলেছে, ওই তাজুল ইসলাম প্রবাসী বিরোধী বলেছে। তো ওই রিপোর্টে প্রথমে পরিষ্কারভাবে বলা আছে যে এটা কোনো কোর্টে প্রডিউস করা যাবে না, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে ওইটাতে এই কথাও বলা আছে যে ওইটা কোনো ধরনের হচ্ছে ইউএন এর স্ট্যান্ডার্ড অনুসারে তৈরি করা হয় না, রিপোর্টিং স্ট্যান্ডার্ড অনুসারে করা হয় না, অর্থাৎ তারা আসছে হ্যাঁ এডিটোরিয়াল স্ট্যান্ডার্ড অ্যাভেলেবল যে ইনফরমেশন পেয়েছে। এবং আপনার মনে আছে কিনা জানি না, ইউএন থেকে কিন্তু এই বিবৃতিও দিয়েছিল যে তারা 3বার ডকুমেন্ট চায়ও আপনার ডকুমেন্ট পায় নাই। সো আমি কেন এই প্রসেসটা বললাম যে যারা মারা গেছে, যে জুলাই আগস্টে হতাহত হয়েছে, এটা তো কেউ স্বীকার করছে না, হোয়াট ইজ দ্য নাম্বার ইজ, এটা নিয়ে হচ্ছে ডাউট থাকতে পারে, কিন্তু মানুষজন তো হতাহত হয়েছে। সো এই জিনিসটা যদি আপনি একদমই আপনার অনেস্ট জায়গা থেকে এটাকে ইনভেস্টিগেট করতে চাইতেন, সেই পুরা সুযোগ এই ইউনুস গভর্নমেন্টের ছিল, তার কাছে স্টেটের সকল অ্যাপারেটাস ছিল, বিষয়টাকে সে আরো বিতর্কিত করেছে, এই যে এই ধরনের রিপোর্টের কথা বলে 1400 নাম্বার, তারপর অনেক সময় তারা মানে তাদের তালিকা তৈরি করে বা যেভাবে জিনিসটাকে হচ্ছে সামনে নিয়ে যাচ্ছে, এটাকে টোটালি পলিটিসাইজড করা হয়েছে, এবং একমাত্র মানে আওয়ামী লীগকে অ্যাজ এ হোল রাজনীতি থেকে দূরে সরানোর জন্য এটা ব্যবহার করা হচ্ছে, যে কারণে ওই ইন্টেন্ট থেকে আপনার
এই ঘটনাটা ঘটেছে। কারণ আপনি যদি বলেন যে যারা বিচার করে না, আওয়ামী লীগ আমলেও তো ধরেন হচ্ছে এই ধরনের অ্যাপারেন্টলি যে মানে আমাদের হিউম্যান ওয়াচ বলেন বা যারা অভিযোগ করতো, আপনি দেখেন নারায়ণগঞ্জে 7 মার্ডার, এটার বিচার কি আওয়ামী লীগ করে নাই? ইভেন বুয়েটের ধরেন আবরা হত্যাকাণ্ড, একটা হত্যাকাণ্ডের জন্য 21 জনকে ফাঁসি দেওয়া হয়েছে। সো আপনি যদি বিচারের ইন্টেন্ট নিয়ে কোয়েশ্চেন না করেন, আপনি যদি ট্রুথফুলি বিচারটা করতে চান অনেস্ট ওপিনিয়নে, বিচারের আউটকাম এবং দ্য প্রসেস উইল স্পিক দ্য ট্রুথ। কিন্তু আপনি যদি এটাকে জার্গন করেন, এটাকে একটা পলিটিক্যাল মোটিভেশনের মাধ্যমে একটা হচ্ছে বায়াসডলি কাজ করতে চান, সেটা তো দৃশ্যমান হবে না, এবং সেই জায়গায় আপনার হচ্ছে কনফিউশন তৈরি হয়। হুম। কিন্তু মানে আমি এখানেই প্রশ্নটা করছিলাম। আপনার বক্তব্য স্পষ্ট। কিন্তু যেখানে প্রশ্নটা আমি করছিলাম যে সজীব ওয়াজেদ জয় যেটি বলছেন যে ডক্টর ইউনূস বা তারেক রহমান তারা এটা করলে তখন তারা রিগ্রেট বা অ্যাপোলজির কথা বলবেন। আ মানে আপনিও বলছেন যে মানুষ তো মারা গেছে। সংখ্যাটা যাই হোক না কেন। তো তার জন্য মানে তিনিও তো তার যেহেতু দলের পক্ষে কথা বলছেন বা মায়ের পক্ষে সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলছেন। তিনি মানে এখানে রিগ্রেট করতে অ্যাপোলজি করতে কার্পণ্য কেন করলেন? না, আপনি আবার আমরা হচ্ছে এক জায়গায় ঘুরপাক খাচ্ছি যে আনটিল এন্ড আনলেস ধরেন আমি রিগ্রেট করা, আপনি যদি বলেন যে আমরা রিগ্রেট করতেছি ফর দ্য কিলিং, এই কিলিং এর জন্য তো আওয়ামী লীগ দায়ী না। দ্যাট ইজ দ্য ভেরি মাচ ক্লিয়ার, আপনাকে এটা বুঝতে হবে। এখন কেন দায়ী না? আপনার হচ্ছে কোনো পর্যায়ে আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সি একমাত্র কি হতে পারে, মানে এই পুরো ঘটনা আমি তো আগে ব্যাখ্যা করলাম যে আপনি থানা পুরাইতে গেছেন, আপনি হচ্ছে মেট্রো রেল না, পুরাইতে গেছেন। কয়েকটা ঘটনা একদম গণমাধ্যমেও আমরা দেখেছি বা এখনো ভাইরাল যে একদম পুলিশ পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে মারছে বা আপনার ইয়ামিনকে আপা কিভাবে এপিসি গণমা থেকে হ্যাঁ। হ্যাঁ, মানে এরকম শোনেন, এটাই তো বললাম যে আমি ওই পয়েন্টে আসছি যে এই জিনিসটা হইতে পারে যে পুলিশ বা ল এনফোর্সমেন্ট এজেন্সি স্পেসিফিক পয়েন্টে তারা মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে কিনা। মাত্রাতিরিক্ত বল মানে কি, তারা বিয়ন্ড তাদের হচ্ছে যে আপনার কনস্টিটিউশনাল যে সুযোগ আছে, যে তারা আপনার হুম। ফায়ার ওপেন করলে কোন জায়গায় করতে পারে, কি ধরনের ফায়ার ওপেন করা দরকার, সেই জায়গায় ভায়োলেট করেছে কিনা, সেই বিচার যারা করেছে সেটা তো স্পেসিফিক ওই ব্যক্তি দেয়, অপরাধ তো কোনো সংগঠন করেন। আপনারা বারবার একটা জিনিস, মানে অনেকে এই জিনিসটা বলছে, আপনি এজ এ হোল আওয়ামী লীগকে মানুষজনের কাছে এটা একটা আলাদা ট্রেন্ড যে আওয়ামী লীগকে একবার মাপ চাওয়া মানেই যে হ্যাঁ ওরা মাপ চাইছে, মানে হচ্ছে আমাদের দেশে নেগেটিভ যেভাবে খেলা করে তার মানে তোরা হচ্ছে কিলিং করেছে। এটা আওয়ামী লীগ বা সরকারের কোনো পর্যায় থেকে কাউকে কিলিং এর নির্দেশনা দিয়ে কিলিং করা হয়েছে, এটার এখন পর্যন্ত কোনো প্রুফ নাই এবং এই জিনিসটা ঘটে নাই। এটাকে ডিস্টোর্টেড ভাবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু ধরুন দেশের মানুষজন 2 বছর ধরে সাফারিং করছে, না যে পরিমাণ সাফারিং এর ভিতর দিয়ে গিয়েছে, হ্যাঁ, সেটার জন্য আওয়ামী লীগ তার জায়গা থেকে মানুষজনের প্রতি কতটুকু সিম্পেথিক হবে। এবং দিন শেষে আওয়ামী লীগকে ধরেন যখন আপনার রাজনীতি তো হচ্ছে মানুষের জন্য, আওয়ামী লীগকে তার রাজনৈতিক ময়দানে ভোটের রাজনীতিতে আসতে হলে মানুষজনের সাথে তার সেই কমিউনিকেশন তৈরি করতেই হবে, এবং সেটা আওয়ামী লীগ করবে অন টাইম। কিন্তু আপনারা যদি দোষারোপ করে সেটার হচ্ছে জোরপূর্বক মাফ বা ক্ষমা চাওয়া, সেটার জন্য হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমার ওপিনিয়ন, মানে আমি মনে আপনি করি মনে না যে করেন সেটার এখানে জন্য মাফ আওয়ামী লীগকে চাওয়া। দোষারোপ করার কিছু নাই? কোনটা? মানে এই যে ঘটনাগুলো এতগুলো হত্যাকাণ্ড হলো বা এতগুলো মানুষের প্রাণহানি হলো, আওয়ামী লীগকে দোষারোপ করার কিছু নাই? দলীয় ভাবে আপনি হচ্ছে আওয়ামী লীগকে এখানে কোন পর্যায়ে দোষারোপ করবেন, জাস্ট আপনি আপনার লজিকটা সরকার বলেন যে প্রধান কেন। সরকারকে, হুম? আওয়ামী লীগ সরকার যদি বলি, আওয়ামী লীগ দলকে না বলে যদি সরকারকে বলি। সরকার বলেন, হ্যাঁ। সো আপনার সরকার কিলিং এর জন্য দায়ী হয় না। আমি আবারও বলছি এই জিনিসটা, যেহেতু আমি হচ্ছে আপনার ল এনফোর্সমেন্ট রিলেটেড জায়গায় আমি কাজ করেছি, আপনাকে এই জিনিসটা সরকার বুঝতে হবে। প্রধান, যদি স্বরাষ্ট্রমন্ত্রী যারা আমি কামিং অথরিটি ইনটু তাদেরকে ইট, আমি কামিং ইনটু ইট আপু। আজকে সরকার প্রধান যদি আপনি দুনিয়ার যে কোনো জায়গায় সরকার প্রধানকে নির্বাহী প্রধান হিসেবে কাজ করে, আইদার প্রাইম, মানে আমেরিকাতে প্রেসিডেন্ট, বাংলাদেশে ধরেন হচ্ছে প্রাইম মিনিস্টার। এখন আপনি যে কোনো ক্রিমিনাল অফেন্সের জন্য আপনি যদি ট্রি ধরে উপরে যান, আপনি সরকার প্রধানকে পাবেন, তার উপরে গেলে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাবেন। বাংলাদেশে গত এই দীর্ঘ সময় ধরে যতগুলা 2 বছর ধরে আর কি, যদি অ্যাপারেন্টলি 2 বছর হয়ে গেছে, 2 বছর জন্য যতগুলা কিলিং হয়েছে এই প্রত্যেকটা কিলিং এর জন্য তাহলে ইউনুস দায়ী। বর্তমানে যেগুলো হচ্ছে তার এই যে গত পরশুদিন যুবলীগের এক ছেলেকে, এটা তো দৃশ্যমান, আপা এই অনলাইনে আসছে, আপনি যেহেতু ভেরি মানে মাচ না অ্যাওয়্যার ধরেন অনলাইনে যে আপনি জানেন। তখন আমরা দেখতাম যেটা যে শেখ হাসিনা সবকিছু তার নির্দেশনায় হতো। মানে ইভেন মানুষের মানে এমনটাও বলতো যে মানুষের বাথরুমের কল নষ্ট হয়ে গেলেও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, ছেলে মারা গেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। সবকিছুই যখন মাননীয় প্রধানমন্ত্রী কেন্দ্রিক ছিল, ফলে দায়টা কেন সেখানে গিয়ে পড়তো না? না, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ছিল, সেটা মানুষজন যারা ইন্ডিভিজুয়াল লেভেলে মানুষজন, উনি আস্থার ওই জায়গায় পৌঁছাইছেন, মানুষজন তার দাবি দাওয়া ওনার কাছে পৌঁছাইতে পারছে, উনি অতটুকু হচ্ছে আপনার ইয়া করেছেন। কিন্তু অফিসিয়াল স্ট্রাকচারে তো সেটা কেউ কখনো শেখ হাসিনা এটা ক্লেম করেছে যে সকল কিছু আমি করি, আমার অধ্যায় করা হয়। আপনি যখন মানে অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু সেট এ স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ড ধরে কাউকে হচ্ছে আপনার ক্রিমিনালাইজ করবেন। So, এই তাহলে আসলে কোনো আপনারা কাদেরকে মানে এই কাজের জন্য কোথায় আপনার কি মনে হয়? আপনিও মানে সরকারি চাকরি করেছেন, গোয়েন্দা সংস্থায় কাজ করেছেন। আপনার কি মনে হয় এতগুলো হত্যাকাণ্ডের জন্য কোন পর্যায় থেকে আপনার মনে হয় দায় দেয়ার মতো? না, আপনার কোন পর্যায়ে দেখেন এই জিনিসটা, এখন এইটা আমাকে আলাদা করে হচ্ছে বলা গেছে না। দায় যদি আপনি বলেন
অ্যাজ এ হোল ইন্টেলিজেন্স ফেলিওর মেবি দেয়ার, যারা ইন্টেলিজেন্স ফেলিওর যে জিনিসটা হচ্ছে কোন পর্যায়ে আছে, ইন্টেলিজেন্স ফেলিওর কোন জায়গায় হয়েছে, যে এই আন্দোলনটা শুরু থেকেই যে একটা আপনার কি বলে মানে ইউনুসের কথায় আমি যাচ্ছি না, মেটিকুলাস ডিজাইন না, বাট এই আন্দোলনের যে ক্যারেক্টারটা ছিল মানে অ্যাপারেন্টলি জুলাইয়ের আগে থেকে শুরু করে যেভাবে জিনিসটা হচ্ছে আপনার সামনের দিকে এগিয়েছে গ্রাজুয়ালি, সেটা যে আসলে হচ্ছে কোনো কোটার আন্দোলন না, সেটা যে সরাসরি হচ্ছে একটা পলিটিক্যাল ইনসিডেন্ট, এবং এই পলিটিক্যাল ইনসিডেন্টকে সফল করার জন্য যে হচ্ছে এখানকার অ্যাক্টররা অ্যাক্টিভ হবে, ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপগুলা তারা, এবং রাজনীতির ময়দানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লাশ, এবং সেটা তারা এনশিওর করবে, সেই জিনিসটা কমবেট করার জন্য ইন্টেল ব্যর্থতা থাকতে পারে, সেখানে আরো কাজ করার সুযোগ ছিল। আমি যদি সরকারের জায়গা থেকে বলে আমি সেটা বলবো, ওই ব্যর্থতার জায়গা ছিল। কিন্তু যদি আপনি কিলিং এর কথা বলেন যে কে দায়ী, আমি তো বললাম যে এই দায়টা তো আপনার অ্যাবসলিউটলি খুঁজে বের করার জন্য হচ্ছে একটা ইনভেস্টিগেশন দরকার। আপনি বলতে পারেন যে আসলে কোনো ইনভেস্টিগেশন তো নিরপেক্ষ না, কিন্তু ক্লিয়ারলি কোনো না কোনো জায়গায় একটা জায়গায় হচ্ছে আমাদের তো আসলে হচ্ছে সেটটা করতে হবে যে জিনিসটা একটা ওয়াইডার অডিয়েন্সের কাছে আপনার গ্রহণযোগ্য। আমরা দেখেছি যে আপনার ধরেন স্নাইপার কিলিং এর যে কথা বলা আছে, আপনার দুনিয়ার কোনো লজিকে ল এনফোর্সমেন্ট এজেন্সি একটা বড় ক্রাউড থামাইতে স্নাইপিং ব্যবহার করার কোনো হচ্ছে কারণ থাকতে পারে না। হ্যাঁ, আপনার এতগুলো মানুষের মাঝে একটা জায়গায় আপনি স্নাইপার দিয়ে হিট করে একজনকে মেরে দিলে ওই ক্রাউড এজিটেড হয়ে আপনার এগেনস্টে আসবে। সো আপনি কেন তখন ওখানকে চুজ এন্ড পিক করে একজন মানুষকে স্নাইপার দিয়ে মেরে পুরো আন্দোলনটা হচ্ছে মানে গভর্নমেন্ট কেন হচ্ছে এই বাড়ি নিতে যাবে? সো এই জিনিসটা এই জুলাই এবং আগস্টে এমন অনেক কিছুই ঘটেছে যে জিনিসটা আপনার সাদা চোখে যেমন ভাবে দেখানোর মানে যেমন ভাবে ঘটেছে, এট দ্য সেম টাইম বিগত 2 বছরে যেমন ভাবে দেখানোর চেষ্টা করেছে বিষয়টা এরকম না। আপনাকে একটা এক্সাম্পল দিই যে একটা বড় মানে এই পুরো জিনিসটাকে একটা গণহত্যা এদিকে নিয়ে যাওয়ার জন্য কি করা হয়েছে, যে সাভারে আপনার লাশ পোড়ানোর, এবং এটার জন্য অলরেডি আপনার সাজা হয়ে গেছে এই সাইফুল ইসলাম তৎকালীন এমপি এবং পুলিশের 6 জনকে কিন্তু হচ্ছে ফাঁসি দেওয়া হয়েছে। আপনি নিজে একটু খুঁজে দেখতে পারেন, ওই দিনের পত্রিকার রিপোর্ট আছে, প্রথম আলো অন্যান্য পত্রিকা 6 আগস্টের, এই লাশ পুরানোর ঘটনাটা কোনোভাবে লাশ গুম করা বা এই সংক্রান্ত কিছু ছিল না। ঘটনাটা খুব সিম্পল। 5 আগস্টে থানা আক্রমণ করা হয় সাভার থানায়, একটা পর্যায়ে পুলিশ হচ্ছে আপনার রিটালিয়েট করে এর জন্য, এবং পুলিশ ওখান থেকে হচ্ছে রিটেলেট করলে মব একটা পর্যায়ে সরে যায়, সেখানে কিছু আহত এবং অ্যাপারেন্টলি নিহত মানুষজন ছিল। পুলিশ তাদেরকে পুলিশের গাড়িতে করে হচ্ছে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেখানে ওই গাড়িতে হামলা করা হয় এবং এই যারা নিয়ে যায় তারা হচ্ছে এখানে আগুন ধরিয়ে দেয়। ঠিক এই রিপোর্টটাই আপনার হচ্ছে গণমাধ্যমের প্রথম আলো সহ অনেকগুলো গণমাধ্যমে 6 আগস্ট 7 আগস্ট কভার করেছিল। সেই ভার্সনটা আমরা ওভারনাইট চেঞ্জ হইতে দেখলাম। আপনার হচ্ছে এই 30 সেকেন্ড 25 সেকেন্ডের হচ্ছে ভিডিও ক্লিপিং, সিসিটিভি ফুটেজ চুজ এন্ড পিক করে দেখানো হইলো কি, যে পুলিশ আপনার হচ্ছে আগুন লাগিয়েছে লাশ গুম করার জন্য। আপনি আমাকে বলেন কোন সেন্সে এই জিনিসটা আচ্ছা, বলা হয় যে একটা ওপেন রোডে পুলিশ লাশ, ওই রকম ক্রিটিক্যাল মোমেন্টে একটা ওপেন রোডে পুলিশ লাশ পোড়াবে? সো এরকম অনেক কিছু ঘটেছে যে জিনিসটাকে গত 2 বছরে যেভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সামনে আনা হয়েছে, সেভাবে মানুষজন হচ্ছে মানে মানুষজনকে একটা ডিফারেন্ট ভার্সন বিশ্বাস করানোর চেষ্টা করা হয়েছে। বিশ্বাসযোগ্য উপায় কথাগুলো আপনার কাছ থেকে শোনা যাচ্ছে। যখন আমরা ভিডিওগুলো দেখি তখনও সেটা খুব বিশ্বাসযোগ্য উপায় দেখি, যখন আপনাদের প্রতিপক্ষরা বলে তখনও খুব বিশ্বাসযোগ্য কিছু কিছু উদাহরণই দাঁড় করায়। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে আপনাদের যে যুক্তিগুলো ব্যাখ্যাগুলো সেগুলো মানে আদালতে কেন গেল না? আদালতে তো এটা অন ক্যামেরা বিচারটা হয়েছে, সবাই দেখেছে মানুষ। আপনারা এই বিষয়গুলো তো বলতেই পারতেন যে এটা হয়েছে। আপনার হচ্ছে কোর্টে ওই প্রক্রিয়া শোনেন, আপনার হচ্ছে যে আদালত যে প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে, প্রথমত এই প্রক্রিয়া এইভাবে কোনো আদালত কোনো জায়গায় বিচার হচ্ছে ফর্ম করেন। আপনি নিশ্চয়ই আপনি জানেন কিনা আমি জানি না, এই আদালতটাকে মানে এই বিচারটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য 4বার আপনার হচ্ছে যে প্রথমত ধরেন আইসিটি যে একটি বিচারটা হয়েছে, এখানে বিচার হওয়ারই কথা না, কারণ এই আইসিটি স্পেসিফিক সময়ের জন্য করা হয়েছিল যুদ্ধাপরাধীদের এবং মানবতাবাদী অপরাধের জন্য, যারা হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে ছিল তাদের জন্য। সো সেই বিচারটা যেন হচ্ছে এখানে করা যায়, এবং খুবই স্পেসিফিক্যালি এটা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ হিসাবে 4বার আপনার হচ্ছে প্রজ্ঞাপন জারি করে 37টা চেঞ্জ আনা হয়েছে, অর্থাৎ ওয়ান ভেরিফাইড মনি। আদালতে বলার সুযোগ ছিল, আদালত প্রথমে ডিটারমাইন করেছে আদালতের জুরিসডিকশন আছে কিনা, তো সেখানেও তো এই তথ্যগুলো বা আপনি দেখেন, আপনি কিন্তু হচ্ছে ইন্ডিভিজুয়াল মানে আপনার হচ্ছে শেখ হাসিনার পক্ষে এখানে কোনো আইনজীবী জানে, ইন্ডিভিজুয়াল জায়গা থেকে কেউ চেষ্টা করেছিল, এবং একজন আইনজীবী আপনার বক্তব্য খুবই আলোচিত, ভাইরাল মিম হয় যে আমি খুব কষ্ট পাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমার পয়েন্টটা খুব সিম্পল, আপনি যদি আদালতের ফরমেশন দেখেন, যে বিচারকদের দিয়ে আদালত করা হয়েছে তাদের কোনোদিন হাইকোর্টে কোনো ধরনের হচ্ছে কোর্ট বিচার করার হচ্ছে কোনো এক্সপিরিয়েন্স নাই। জেলা জজ কোর্ট থেকে ওনাকে হচ্ছে এই আপনার হচ্ছে এরকম সুপ্রিম কোর্টের বিচারপতির মর্যাদায় হচ্ছে এখানে বিচারক বানানো হয়েছে। তাজুল ইসলাম মানে যে কোনো বিচারে তো হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যিনি যুদ্ধাপরাধের বিচারের আইনজীবী ছিলেন, তাকে এটা চিফ প্রসিকিউটর করা হয়েছে। অর্থাৎ এই বিচারিক প্রক্রিয়ায় কোনো জায়গায় ন্যায় বিচারের তো ন্যূনতম মানদণ্ড
আপনার হচ্ছে ফলো করা হয় নাই। সো এই জায়গাতে এই, এবং আপনার নিশ্চয়ই মনে আছে এটাও যে তারা কিন্তু ইনিশিয়ালি বলেছিল যে প্রয়োজনে, মানে ইউনুস বলেছিল, ইউনুসের ভাষণ আছে, প্রয়োজনে তারা হচ্ছে আন্তর্জাতিক আদালতে যাবে। উই আর ভেরি মাচ হ্যাপি যে তারা এই বিষয়গুলো নিয়ে যদি আসলে আন্তর্জাতিক আদালতে যাইতো। কিন্তু এই যে এভিডেন্স, বা আপনারা জানেন যে এইখানে এভিডেন্স দেওয়া হয়েছে, এটা সরাসরি তাজুলের স্বীকারোক্তি আছে। এভিডেন্স দেওয়া হয়েছে যে মাননীয় মানে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে অসুস্থদের দেখতে গিয়ে আপনার হচ্ছে উনি বলেছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ। তো তাজুল তো হচ্ছে আপনার ব্যারিস্টারি পড়াশোনা করেছে লন্ডন থেকে, নো ট্রিটমেন্ট নো রিলিজ মানে কি, এটা তো তার না বোঝার কোনো কারণ নাই। এটাকে কিন্তু শেখ হাসিনার এগেনস্টে ব্যবহার করা হয়েছে। পঙ্গু হাসপাতালের একজন ডাক্তারকে এনে সাক্ষ্য দেওয়ানো হয়েছে, হ্যাঁ, যে উনি আসলেই নো ট্রিটমেন্ট নো রিলিজ বলেছিল। তার মানে কি, উনি চিকিৎসাও দিতে বলেন নাই, ছেড়তেও বলেন নাই। সো যেখানে এরকম একটা ফার্স্ট সিস্টেমের মাঝে এই বিচার প্রক্রিয়া হয়েছে, এখানে আপনার যে ভার্সানই বলেন না কেন সেটা অ্যাকসেপ্টেড হইতো। আপনার যে রায় দিবেন সে যখন এরকম পলিটিক্যালি মোটিভেটেড থাকে, এবং এই ইল মানে মোটিভেশন নিয়ে আমার আপনার একটা কথা বিচারের নামে আমার বক্তব্য ছিল, মানে আমার প্রশ্নটা ছিল এখানে যে এই বিষয়গুলো আপনি যেটা এখানে বলছেন বা আপনারা বিভিন্ন মাধ্যমে বলবার চেষ্টা করেন, সেটি আদালতে বললে অন ক্যামেরা যাদেরকে আপনারা অডিয়েন্স হিসেবে শোনাতে চান তাদেরকে তো বলতে পারতেন। আপনারা এই প্রসেসে অংশ নিলেন না কেন? মানে এটি আপনি একটা সুযোগ আপনি হাতছাড়া হলো। আওয়ামী লীগ পন্থী আপনি বাদ দেন, মুক্তিযুদ্ধী পন্থী কোনো আইনজীবী কোর্টে কোনো মামলা নিয়ে দাঁড়াইতে পারছে? আপনি যে এই বলাটা কে বলবে? এই ভাষণটা তো কোনো একটা আইনজীবীর মাধ্যমে বলাইতে হবে, রাইট? কেউ, আপনি দেখেন আইনজীবীদের প্রতি কি ধরনের হচ্ছে আপনার পারসিকিউশন চলছে। সো আপনি আসলে এই বলার পরিবেশটা কোন জায়গায় আছে, এবং এই একজন ভার্সনটা প্রবীণ আইনজীবী পরবর্তীতে দাঁড়াতে চেয়েছিলেন, অ্যাডভোকেট, তিনি পারমিশনও পেয়েছিলেন। পরে আওয়ামী লীগের মধ্যে এত কথা শুরু হলো যে তিনি সেখান থেকে স্যান্ডউইচ হয়ে গেছেন বলে তিনি নিজেই সরে দাঁড়ালেন। না, আপনি হচ্ছে যেটা বললাম যে ধরেন এই কোর্টের প্রক্রিয়া থেকে শুরু করে বিচারিক প্রক্রিয়া যেভাবে হয়েছে, এটা আসলে ন্যায় বিচারের জন্য করা হয় না, এটা ভেরি মাচ অবভিয়াস, এটার জন্য কোনো না। এবং এর পরবর্তীতে কিন্তু হচ্ছে ধরেন লিগ্যাল স্ট্রাকচার থেকে আওয়ামী লীগ তরফ থেকে কিন্তু হচ্ছে আইসিটিতে এই সরকার ফোন করার পরে হচ্ছে আপনার আইসিটিতে কিন্তু চিঠি দেওয়া হয়েছিল, এবং এটা নিয়েও তারা হচ্ছে কোনো ধরনের হচ্ছে জবাব দেয় না যে এই বিচারিক প্রক্রিয়া কেন কিভাবে হয়েছে এটা সংক্রান্ত ব্যাপারে তারা হচ্ছে একটা অবজারভেশন দিয়ে লন্ডনে একটা লিগাল ফার্ম কিন্তু হচ্ছে যোগাযোগ করেছে। অর্থাৎ যে ভার্সনটা আমরা বলছেন যে এখন বলতে চেয়েছি সেটা কিন্তু লিগাল স্ট্রাকচার থেকে যোগাযোগ করা হয়েছে। একই সাথে ইউএন এর কাছেও কিন্তু লিগাল ওয়েতেই অ্যাপ্রোচ করা হয়েছে যে তোমরা যে 1400 কথা বলছো সেটাকে। সো ওই লিগাল প্রসেস যে চালানো হচ্ছে না তা না, কিন্তু হ্যাঁ, সেই চিঠিটাও আমি দেখেছি। চিঠিতে বলা হচ্ছে এটা বাতিল করতে, এই রায়টাকে, মৃত্যুদণ্ডাদেশটাকে বাতিল করার আবেদন বা আহ্বান করা হয়েছে সেখানে। মানে সেটি কেন করা হবে? একটা পুরো আদালতের রায়, এতদিনের বিচার প্রক্রিয়া, সেটি তো না এটা কি একটা না, আইনগত ওটা প্রক্রিয়া? এটি তো কোনো আইনগত প্রক্রিয়া না যে বিদেশ থেকে একটা লিগ্যাল ফার্ম বা একটা ল ফার্ম একটা চিঠি দেবে। এটা তো আইনগত প্রক্রিয়া। না, আপনার বাতিল করতে বলা হয় না, এখানে বেশ কিছু তথ্য মানে মৃত্যুদণ্ড বাতিল আপনার করতে হচ্ছে, বলা হয়েছে। হ্যাঁ, মানে ডিসক্রিপেন্সি, মানে যে প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেটা ঠিক না, এই ডিসক্রিপেন্সি গুলো পরিষ্কারভাবে তুলে ধরে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। এখন এটাকে নিয়ে যদি হচ্ছে আপনি লিগাল স্ট্রাকচার কমিউনিকেট করতে চান, আইসিটি যদি কমিউনিকেট করতো যে তোমরা এইভাবে চাইতে পারো না অন্যভাবে চাও, দেন আপনি জানেন যে কোনো একটা লিগাল ফরমেশনে চিঠি চালাচালি হয়। কিন্তু আপনি যদি গোডার, তারা তো স্বীকারই করছে না এই ধরনের চিঠি পাচ্ছে, তারা এই ল ফার্মকে স্বীকার করেন, অথচ এটা লন্ডন অফ দ্য রিনাউন্ড ল ফার্ম। সো আপনি ওই এঙ্গেজমেন্টটা বুঝতে হবে তো যে আসলে এই জিনিসটা, এই যে আইসির যারা ফর্ম করেছে দেন ইউনিস গভর্নমেন্ট এবং বর্তমান যে গভর্নমেন্ট, তারা এখনো আসলে অ্যাপিল কিভাবে করার সুযোগ জিনিসটাকে, আছে, মানে অ্যাপিল করার সুযোগ থাকে সাধারণত। তো অ্যাপিল কি করবে? মানে সেই সুযোগ কি নেবে দেখেন আওয়ামী লীগ আপনি যদি, কিংবা আমি এখানে অন্য কারো ভাষণ বলতে চাই না, নেতৃত্ব নিজে বলেছে উনি দেশে আসবেন, এসে কোর্টে অ্যাপিয়ার করবেন, এবং পরবর্তীতে যে লিগাল প্রক্রিয়া যেগুলো আছে সেগুলো উনি ওনার মতো করে হচ্ছে যে ফলো করবেন, এটা তো উনিই বলেছেন। আচ্ছা, সো দ্যাটস ক্লিয়ার। একটু তাহলে পরের প্রসঙ্গে যাই, যে প্রেস কনফারেন্সটা আয়োজনই করা হয়েছিল যে শেখ হাসিনার দেশে ফেরা বা হোম কামিং, এটা নিয়ে। কিন্তু তিনি তো দেশে ফেরার কোনো রূপরেখা, বারবার সাংবাদিকরা প্রশ্ন করছিলেন যে কবে ফিরবেন বা কিভাবে ফিরবেন, রোড ম্যাপ হয়েছে কিনা। সে বিষয়ে কিছুই বললেন না। সজীব ওয়াজেদ জয়ও বললেন এটি তার মা ভালো বলতে পারবেন, এবং তিনি পরে বললেন যে টাইম, মানে সময়ের উপরে তিনি ছেড়ে দিলেন। আহ, মানে আসলে কি কোনো আওয়ামী লীগের ভেতরে বা আপনার জানা মতে, যেহেতু আপনি মানে এখানে অংশগ্রহণ করেছিলেন বা যোগাযোগ আছে, রূপরেখা বা পরিকল্পনা কিছুই কি নেই? সরকারের সাথে যোগাযোগ হয়েছে কিনা সেটিও সজীব ওয়াজেদ জয় ডিনাই করলেন যে সরকারের সাথে ওই বিষয়ে কোনো যোগাযোগ হয় নাই। তাহলে এটি কি শুধুই মাত্র একটা কথা বলে ফেলা হলো যে ডিসেম্বরে আসবে, এ নিয়ে কোনো প্রস্তুতির জায়গা বা কোনো রূপরেখা নাই? আর এটার জবাব কিন্তু হচ্ছে নেত্রী দিয়েছে যে যে রূপরেখা যখন সময় আসবে তখন হচ্ছে জানানো হবে। সো মানে আমার মনে হয় তো এটা ডিসেম্বর তো আর মাত্র 5 মাস। সো হুম। গ্রাজুয়ালি থিংস উইল হ্যাপেন ওভার দ্য টাইম। আজকে ধরেন সংবাদ সম্মেলনের পরবর্তীতে এই জিনিসটা ততটুকু সময় আমাদের অপেক্ষা করা দরকার, কারণ এই আনসারটা খুব স্পেসিফিক্যালি উনি বলেছে যখন সময় হবে, ডেট টাইম এবং ফার্দার যে স্ট্রাকচার রূপরেখা সেগুলো হচ্ছে সামনে আসবে। সো এটা তো খুব বেশি দিন সময়ের ব্যাপার না, ইটস লাইক আগস্টের আজকে 5 তারিখ, অ্যানাদার ম্যাটার অফ আপনার হচ্ছে 4 মান্থস। সো আমরা অতটুকু অপেক্ষা করি। সব নেতাকর্মীরাও তিনি বলছেন, মানে যেটি জানা যাচ্ছিল যে নেতাকর্মীরাও তার সাথে ফিরবেন। আম,
এভাবে বিভিন্ন দেশ থেকে ফিরে আসা আপনাদের মানে ইন্টারনাল যোগাযোগটা কি এই বিষয়ে প্রতিষ্ঠিত হয়েছে যে কিভাবে আসলে দেশে ফিরবেন? আমাদের সাথে না হয় নাই শেয়ার করছেন। কিন্তু এইটা কি না প্রতিষ্ঠিত দেখেন হয়েছে? দেশে ফেরার যে ব্যাপারটা যে ধরেন অ্যাপারেন্টলি আপনার হচ্ছে ইউনুস যে রেজিমে যে সময়টা চলেছিল আপনার যেভাবে পারসিকিউশন কিলিং হয়েছে সেটাতে অনেকেই জীবন বাঁচাইতে হচ্ছে বাইরে ছিল। পরবর্তীতে অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে ফিরে আসছে। ঠিক আছে, অনেকেই ইতিমধ্যে হচ্ছে কিন্তু বাংলাদেশে হচ্ছে ফিরে গিয়েছে। এবং যে পোর্শনের কথা বলছেন যে আপনি যদি এজ এ হোল চিন্তা করেন যে বাইরে কি পরিমাণ নেতাকর্মী আছে, সেটা আওয়ামী লীগের টোটাল লোকবলের, আওয়ামী লীগের যে মানে বিশাল হচ্ছে দল হিসেবে যত মানে যার স্ট্রেংথ, তার 5% দেশের বাইরে নাই। তো এই কথাটা আসলে হচ্ছে যে ধরেন মানে আওয়ামী লীগের মাঝে আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আই এম টেলিং এগেইন, যে আওয়ামী লীগের মাঝে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করার জন্য এটা ওপরেন্টটা বলার চেষ্টা করে ওরা বাইরে চলে গেছে, ওরা আসতেছে না। বাট দ্য রিয়েলিটি ইজ দ্যাট 150 বেশি এমপি হচ্ছে জেলে আছে বাংলাদেশে বর্তমানে। যে অ্যাজ অফ টুডে বাংলাদেশে যে আপনার মানে কারাগারের যে স্ট্রাকচার আছে, কারাগারের যে মানে ক্ষমতা আছে, আপনার কয়েদির যে ক্ষমতা আছে, তার তো প্রায় 1.5 গুণ 2 গুণ আছে। তো কারাগারের মোট কয়েদ মানে যারা ইয়াতে আছে, কারাগারে আছে, তার 80% হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী। হ্যাঁ, এবং এর বাইরে হচ্ছে ইন্টারনালি ডিসপ্লেসড আছে হচ্ছে 1 কোটির মতো মানুষ। ইন্টারনালি ডিসপ্লেস অর্থাৎ বাংলাদেশে কেউ তার বাড়িতে থাকতে পারছে না। সো আওয়ামী লীগের মেজরিটি লোকজন ইতিমধ্যেই কিন্তু হচ্ছে দেশে আছে। সো এই কোয়েশ্চনটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা ইন্টেনশনালি আওয়ামী লীগের মাঝে হচ্ছে আপনার একটা কি বলে বা কনফিউশন তৈরি করার জন্য, যে বাইরে থেকে আসলে হবে। হুম। বাইরে আপনি তো বাংলাদেশে মানে আওয়ামী লীগ শীর্ষ নেতারা যাদেরকে সবাই এক নামে চেনেন, তারা আসলে বেশিরভাগই দেশের বাইরে আছেন। যদি আ মানে আওয়ামী লীগের একদম পদধারী যারা নেতারা আছেন মানে অনেকেই আছেন দেশের বাইরে। শেখ পরিবারের যারা আছেন তারা সবাই দেশের বাইরে আছেন। ফলে তার জন্যই হয়তো এই প্রশ্নটা আসে কিনা। হ্যাঁ, এখন দেখেন মানে আপনি যদি সিচুয়েশনটা দেখেন যে আপনি যদি শীর্ষ নেতা থাকতেন, আইদার আপনি জেলে যাইতেন, আর বাকি যারা আছে তারা বাইরে আছে। সো আপনার হচ্ছে সাংগঠনিক কার্যক্রম চালায় নিয়ে যাওয়ার জন্য আলটিমেটলি দেশ মানে এখন পর্যন্ত দেশের যে বাস্তবতা, আপনার আসলে দেশে জেলে যাইতে হবে। এবং আলটিমেটলি এর পরেও আপনার কি সিচুয়েশন, জেলেও তো হচ্ছে আপনার প্রায় 100 বেশি নেতাকর্মী মারা গিয়েছে। সো ওটা জানেন না। তো ওই জায়গা থেকে যে আপনার যারা বাইরে আছে, ইউ কান ব্লেম দেম অ্যাকচুয়ালি। আচ্ছা। আ শেখ হাসিনা বলেছেন সেই প্রেস কনফারেন্সে যে রিকনসিলিয়েশন এর কথা বলেছেন তিনি। ঐক্য সংহতির কথা তিনি তার বার্তায় ছিল। এবং আমরা দেখলাম সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তিনিও বলছেন যে প্রতিশোধ নয়, ন্যায় বিচার, আ সেটির কথা বলছেন। কিন্তু ধরেন ওই যে আপনি বলছেন যে, যেই ফোনালাপগুলো শোনা যাচ্ছে, যেটা টোন ন্যাচারাল টোন বলে আপনিও বলছিলেন যে, সেই টোনের ফোনালাপগুলোতে শোনা যাচ্ছে একদম শেখ হাসিনাকে শোনা যাচ্ছে যে তিনি বলছেন আম মানে যা আলতাফ হোসেন তার কথা উল্লেখ করে বলছেন, বাড়িঘর নাই, তার বাড়িঘর নাই, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ অনুসরণ করতে বলছেন, ভুলে যেতে মানা করছেন। আ কোরআন শরীফের কথাও বলছেন যে, কোরআনে বলছেন সমানে সমান। ওবায়দুল কাদের তিনিও একটা ভার্চুয়াল সভায় বললেন যে, চোখের বদলে চোখ, ভায়োলেন্সের বদলে ভায়োলেন্স, এবং তিনি শপথ নিলেন রীতিমতো। আওয়ামী লীগের একটা ভার্চুয়াল সমাবেশে শপথ নিলেন। এবং আমরা দেখলাম মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া তিনিও বলছেন, ফাঁসির বদলে ফাঁসি, চোখের বদলে চোখ, প্রতিশোধ নিতে হবে। কোনটি আসল বক্তব্য বা কোনটি আসল চেহারা? ওটা কি ন্যাচারাল টোন ওটাই বেশি ঠিক নাকি না যেটি তিনি আপনার দেখেন মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন হচ্ছে আপনার দায় মুক্তির প্রোগ্রামগুলো করেন, আমি জানি না আপনি শুনেছেন কিনা কোনো একটা প্রোগ্রামে, মানে হচ্ছে এজ এ হোল দেখেছেন যে এখানে মাঝে মাঝে এমন কিছু মাঝে মাঝে না প্রায়শই এমন কিছু করুণ কাহিনী, করুণ নির্যাতনের বক্তব্য সামনে আসে, যেটা আসলে কোনো স্বাভাবিক মানুষের জন্য টলারেট করা কঠিন। মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিগত 2 বছর ধরে কিসের ভিতর দিয়ে যাচ্ছে, এটা মানে আনএক্সপ্লেনেবল। এবং এটা একটা লিটারেলি একটা পলিটিক্যাল জিনোসাইডের ভিতর দিয়ে যাচ্ছে। সো ওই সময়ে আপনার কর্মীদের সাথে যখন ইন্টারাকশন করবেন, এটার সময় অনেক ভার্সন হয়। সো আপনাকে দেখতে হবে, আপনি জিনিসটা হচ্ছে কোনটা রিয়েল ভার্সন। আপনাকে দেখতে হবে যে আওয়ামী লীগ তার হিস্ট্রিতে কখনো এই প্রতিশোধ পরায়ণতা, হিংস্রতা এটার দিকে গিয়েছে কিনা। বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচার করতে আওয়ামী লীগ কতদিন সময় নিয়েছে, কি প্রসেস ফলো করেছে, যুদ্ধাপরাধীর বিচার করতে আওয়ামী লীগ কি প্রসেস ফলো করেছে, কতটুকু সময় নিয়েছে। সো আওয়ামী লীগকে যদি শাসন ক্ষমতা আওয়ামী লীগ কেমন, সেটা ট্র্যাক রেকর্ড জননেত্রী শেখ হাসিনা তার 5 বার শাসন ক্ষমতায় দেখিয়েছেন। কিন্তু সো এটা তো দেখা যায় না। এরকম গণঅভ্যুত্থান বা আন্দোলনের মুখে পতন এরকম তো আওয়ামী লীগের ক্ষেত্রে দেখা যায় না, যেটি আসলে না আপনার জুলাই আন্দোলন। এটা যেমন দেখা যায় না, এটা আমি আবারও বলছি যে আমি কোন পয়েন্টটা বলছি, যে আপনার অনেক সময় ধরুন হচ্ছে এই যে ভার্সনের কথাগুলো বলছেন, যে যখন কর্মীদের সাথে কথা বলার সময় এমন অনেক আবেগতাড়িত সিচুয়েশন তৈরি হয়, আউট অফ দ্য কনটেক্সট অনেকগুলো বলা যায়। এবং যে জিনিসটা বলেন এটা যখন হচ্ছে যে অতটুকু অংশ যারা, যে এটা অনেকের অনেক রকম হচ্ছে মনে হতে পারে। কিন্তু আপনি জাতির পিতা বঙ্গবন্ধু মানে জননেত্রী শেখ হাসিনা তার পুরা পরিবারকে এক রাতে হারিয়েছেন। আপনি এর থেকে বড় নৃশংসতা তো ওনার আর হচ্ছে কিছু হইতে পারে না। আপনি আপনি
এখন নেতাকর্মীরা যে নিষ্পেষণের ভিতর দিয়ে যাচ্ছে সেম জিনিস তো উনি ফেস করে আসছেন। তারপর হচ্ছে উনি বুকে পাথর জামা মানে আপনার চাপা দিয়ে তো হচ্ছে এই জিনিসটা একটা সম্পূর্ণ লিগাল প্রসেসের ভিতর দিয়ে নিয়ে এসছেন, যুদ্ধাপরাধীর বিচার লিগাল প্রসেসের ভিতর দিয়ে নিয়ে আসছেন। বর্তমান সিচুয়েশনটা অ্যাপারেন্টলি আনপ্রেসিডেন্টেড, এরকম কখনোই হয় নাই। মানে ধরেন আপনার যখন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে তো অনেক কথা হয়, যে ওই বিচারটাও তো হচ্ছে বিচারিক প্রক্রিয়া। গণজাগরণ মঞ্চে যে আন্দোলন হয়েছিল সেটা বিচারিক প্রক্রিয়া পরিবর্তনে আন্দোলন করা হয়েছিল, সেটা কাউকে ধরে ঝুলাই দেওয়ার জন্য করা হয় নাই। আপনার হচ্ছে গোলাম আজম কিন্তু হচ্ছে আপনার পিজি হাসপাতালে হচ্ছে তখন চিকিৎসা নিত, তাকে কেউ ধরে ঝুলাই দেয় নাই। আর ওই যে কাদের মোল্লা যে হচ্ছে আঙ্গুলটা দেখাইছিল, যে থামস দেখাইছিল যে জিনিসটা, সেটাও কিন্তু ওই ছাত্রদের পাশ দিয়ে যাওয়ার সময়, তখন ওই সিচুয়েশন ছিল না কাউকে ধরে ঝুলাই দেওয়া, মাইরে মানে আপনার মেরে ফেলা। সো আমরা একটা আনপ্রেসিডেন্টেড সিচুয়েশনের ভিতরে যাচ্ছি, যে কারণে আপনি যদি লাস্ট দাবিগুলো শুনেন, আওয়ামী লীগকে নিয়মতান্ত্রিক রাজনৈতিক ধারা, আপনার নিয়মতান্ত্রিক ল, মানে আপনার হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ফিরে আসা এবং মানুষজনকে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেওয়ার পরে দেন অ্যাপারেন্টলি আসলে হচ্ছে প্রপার টোনের যে কথা আপনারা এক্সপেক্ট করেন সেটা আসতে পারে। বাট আদার দেন দ্যাট আপনার আওয়ামী লীগ ক্ষমতা এসে কি করবে সেটার যদি আপনি কোনো ধরনের ভার্সন জানতে চান, যে ভাবে ওনারা মানে সরকার তাহলে কি পরিচালনা, ক্ষমতা এসে কি করবেন সেটির টোন ছিল আজকে, মানে যেটি তিনি প্রেস কনফারেন্সে বললেন সেটি, আর যেটি আসলে সেই ন্যাচারাল টোন বা নেতাকর্মীদের সাথে কথোপকথনে হয় সেটি দেশে গিয়ে এই অবস্থা হবে, মানে ওটি কোন সময়ের জন্য যে চোখের বদলে চোখ বা রক্তের বদলে রক্ত নেওয়ার কথা? না বা রক্তের বদলে চোখের বদলে চোখ, এটা আওয়ামী লীগের এন্টায়ার হিস্ট্রিতে কখনো নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, বক্তব্যে তো দেখছি শীর্ষ নেতাদের বক্তব্য একদম না, নাম্বার আপনার ওয়ান নাম্বার টু। এরকম মানে ওই চোখের বদলে চোখ এটা স্পেসিফিক্যালি কার বক্তব্য আমি নিজে জানি না, কারণ আমি জানি না যে হুম আই এম ডিফেন্ড, লাইক মানে আমি আমার যে জিনিসটা বলতে পারি সেই জিনিসটা বলতে পারি, যে হচ্ছে যে আপনার অ্যাকশন থেকে জিনিসটা হচ্ছে বুঝতে পারে যে আপনি হচ্ছে অ্যাকচুয়ালি কি করেন। এরকম কোনো রেকর্ড আপনার দেখেন গত 2 বছরে এত পারসিকিউশন সত্ত্বেও আওয়ামী লীগ কি ধ্বংসাত্মক কোনো ধরনের কাজে এখন পর্যন্ত গেছে কিনা, যায় নাই কিন্তু। মানে একটা মানুষকে আপনার হচ্ছে নির্যাতনের চূড়ান্ত সীমায় নিয়ে গেছেন, তারপরেও কিন্তু আওয়ামী লীগ এখন পর্যন্ত মানে ওই যে মিছিল করতেছে, মিছিল মানে কি একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক কার্যক্রম করার চেষ্টা করতেছে। আওয়ামী লীগ কোথাও হচ্ছে আপনার ধ্বংসাত্মক যে ইয়ে হয় না। সো আপনার আওয়ামী লীগের অ্যাকশন দেখে এই জিনিসটা হচ্ছে বুঝতে হবে বা পারসিভ করতে হবে যে আওয়ামী লীগ কিরকম কি করবে। মানে আপনি বলছিলেন যে আপনি আসলে বুঝতে পারছেন না যে আপনি কাকে ডিফেন্ড করেন। আপনি কি ওবায়দুল কাদেরের কথাটা শুনেছেন যে আমি শপথ আর আমি নিয়েছি? তো বললাম যে আমি ওটা স্পেসিফিক্যালি শুনি না, এই কারণে বললাম যে আমি আচ্ছা, ওটা মানে ওই আপনি চোখের কি বোধহয় চোখ এই চোখের ভাষাটা বাড়িঘর আমি নাই, নিজে শুনি না। আপনি কি রাষ্ট্র তৈরি করে বাড়িঘর বানাইছে? যে আছে তো নেত্রী, আপনি যেরকম দয়ালু আমরাও সেইভাবে না, দয়ালু আর ছিলাম। দয়ালু হওয়া যাবে না, আর দয়ালু হবে না, আর না। জি আমি সব জি দয়ালু নেত্রী, করে দিচ্ছি। জি আমার নেত্রী, নেতা কর্মীদের ইনশাআল্লাহ। গায়ে যে হাত দিছে, ওই যে কোরআন শরীফ বলছে না, সমানে সমান জি হাতের জি মধ্যে হাত, চোখের মধ্যে চোখ, ওইটা অনুসরণ করবো, ভুলে যেও না। মানে সেজন্যই জিজ্ঞাসা করছিলাম যে আমি অনেকজনের কাছ থেকে একদম না, ১ নাম্বার ব্যক্তি থেকে ২ নাম্বার ব্যক্তি আরো মোফাজ্জল হোসেন চৌধুরী অনেকের কাছ থেকে শুনছিলাম, ফলে এটি মানে না, বোঝা আপনার হচ্ছে ওই যে মানে আপনার আপনার হচ্ছে এটার প্রথম ব্যাখ্যা তো আমি দিয়েছি আপা, যে এটার ভাষাটা কিরকম হয়, হুম, কোন পর্যায়ে এই ধরনের হচ্ছে ভাষণ আসতে পারে। আর 2 নম্বর হচ্ছে অবভিয়াসলি যারা এই 2 বছর ধরে আওয়ামী লীগের প্রতি এরকম নির্মম নির্যাতন নিষ্পেষণ করে যাচ্ছে তাদেরকে বিচারের আওতায় আসবে না, সেটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অবশ্যই বিচারের মানে মাধ্যমে আসবে। আপনার হচ্ছে জি। ন্যায় বিচার নিশ্চিত করা হবে। মানে সেখানে আইনের শাসনের কথাও বলছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল বলছেন, বা আপনিও বলছিলেন যে ন্যায় বিচারের যে বিষয়গুলো। কিন্তু ধরেন এটার বিষয়টা কি হবে? যে এই যে মানুষগুলো যারা আসলে এই সময়ে গুম হলেন এই দীর্ঘ সময়ে, বিশেষ করে যাদের নাম খুব আসে, ইলিয়াস আলী, চৌধুরী আলম, আম সাজেদুল ইসলাম সুমন, এদের এই যে নামগুলো আসে, বা মাইকেল চাকমা, আ কেউ ফিরে এসেছেন, কিন্তু আবার কেউ আসেনি। ইলিয়াস আলী, চৌধুরী আলম বা সুমনদের মতো অনেকে ফিরে আসেন নাই। মানে এই বিষয়গুলো আপনারা এত আইনের শাসন, বিচারের কথা বলছেন, কিন্তু যখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুমের বিষয়গুলো, এই কলঙ্কগুলো আপনাদের গায়ে লাগানো হয়, আওয়ামী লীগের গায়ে, আওয়ামী লীগ সরকারের গায়ে, তখন আসলে এই কথাগুলো কতটা ক্রেডিবল হয়? ন্যায় বিচার হবে, না দেখেন, আইনের মানে শাসন আপনার হবে। হচ্ছে আপনি যে নামগুলো বললেন, দোজ আর রিয়াল। এট দ্য সেম টাইম এটাকে বেস করে কি ধরনের হচ্ছে আপনার প্রপাগান্ডা ক্যাম্পেইন এট দ্য সেম টাইম ভিক্টিমাইজ করার চেষ্টা করা হয়েছে। একটা হচ্ছে অনেস্ট ক্লেম, অনেস্ট বিষয়, একটা হচ্ছে এটাকে ব্যবহার করে আপনি কতটুকু পলিটিক্যাল জায়গা থেকে ব্যবহার করবেন। ইলিয়াস আলীর যদি আপনি পলিটিক্যাল রেটরিক চিন্তা করেন, ইলিয়াস আলীর ব্যাপারে মির্জা আব্বাসের এই ভার্সনও কিন্তু আছে, হুম, হুম। যে ইলিয়াস আলীকে বিএনপি হত্যা করেছে, রাইট? বিএনপির লোকজনের সাথে জড়িত মির্জা আব্বাসের বক্তব্য আছে, সেটা আপনি হত্যা একটু সার্চ করেছে দিলে সেটা বলে পাবেন। নাই, কিন্তু আমি শুনেছি মির্জা আব্বাস বলেছেন হ্যাঁ, মির্জা আব্বাসের বিএনপি কারা বক্তব্য কারা। আছে। আচ্ছা, আমি জিনিসটা বলার চেষ্টা করছি, টু মাচ মানে ভেরি ক্লিয়ার। প্রথমত, যে আওয়ামী লীগকে ভিক্টিমাইজ করার জন্য যে আয়নাঘর স্ট্রাকচার ব্যবহার করা হচ্ছে, এই আয়নাঘর কেউ দেখাইতে পারে নাই। এক এক দিন এক এক ভার্সনের আয়নাঘর আমরা দেখতে পাচ্ছি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে 5,000 মানে অনেকগুলো 7,000 আছে তো, মানে তাদের যে ভার্সন সেটা যদি আমি শুনি যে তারা বলছেন যে বলেন। অনেকগুলো আছে, ফলে এক একদিন এক এক ভার্সন দেখানোই তো হবে।
না না, অনেকগুলো আয়নাঘর না, এটা আপনি হচ্ছে যদি লজিক্যাল জায়গা থেকে দেখেন, শুনেন মানে আহ, যে পরিমাণ আপনার হচ্ছে ড্রামাটিক লোকজন ইউনুস গভর্নমেন্ট অ্যাকোমোডেট করেছিল তার সরকারে, এরকম ন্যূনতম কিছু পাওয়া গেলে সেটাকে 100 মাল্টিপ্লাই করে আপনাদের দেখাইতো। লেট মি ভেরি ক্লিয়ার, ধরুন সিরিয়াতে যে উদাহরণ দেওয়া হয়, সিরিয়াতে মানে আসাদ রেজিম চেঞ্জ হওয়ার পরে যারা এরকম গুম থেকে ছিল তারা অন ক্যামেরা বের হয়ে আসছে, তারা কোথায় আছে না আছে এটা জানি না। আপনি দেখেন এখানে হচ্ছে একজনকে বের হয়ে নিয়ে এসে নতুন গামছা দিয়া মুখ মুছতে মুছতে একটা কান্নার ভাব করতে হয়েছে, বিভিন্ন ধরনের বক্তব্য আমি শুনি না। এই পুরো জিনিসটা তারা হচ্ছে একটা কমেডি বানিয়ে ফেলছে। এগেন আই এম সেইং যে আপনার যারা তিনি এই অপহৃত এতগুলো হয়েছে, বছর আমি তিনি আমি কোথায় ছিলেন? শেষ আপনি করি তাহলে আমান ক্লিয়ার আজমির হবে। কথা বলছেন, ব্রিগেডিয়ার আমান হ্যাঁ আজমির হ্যাঁ কথা বলছেন, তিনি এতদিন হ্যাঁ, এতগুলো তারপর হচ্ছে বছর কোথায় ভিডিও, ছিলেন? হ্যাঁ মানে এটার তো দুইটা ভার্সন, সে আত্মগোপনে ছিল না গভর্নমেন্ট কোন জায়গায় ছিল, সে দুইটা ভার্সন হতে পারে। আমি যে পয়েন্টে বলছি, আমি ধরেন আপনার যদি চুজ এন্ড পিক করে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, তাহলে বিষয়টা হচ্ছে ধরেন মানে আলটিমেটলি কোনো এন্ডিং এ পাওয়া যাবে না। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আয়নাঘর বা যে সেলগুলা রিসেন্টলি যে জিনিসগুলো দেখা হয়েছে হচ্ছে র্যাবের সেল ছিল। আবার দুনিয়ার সকল ইন্টেলিজেন্স, আই রিপিট, দুনিয়ার সকল ইন্টেলিজেন্স এবং সকল ল এনফোর্সমেন্টের কাছে এই ধরনের সেল আছে, সকল ইন্টেলিজেন্সের। কারণ আপনি যখন আমি আমি জাস্ট একটা আউট অফ কনটেক্সট একটা হচ্ছে মানে ইন কনটেক্সট একটা বক্তব্য দিই, আমাদের কাছে ধরেন একটা ইন্টেলিজেন্সের কাছে স্পেসিফিক ইনফরমেশন আছে একটা জায়গায় টার্গেটেড বোম্বিং হবে এবং এটার জন্য হচ্ছে অ্যাপারেন্টলি কিছু আসলো, আমাদের প্রিভিয়াস ইনফরমেশনের সাথে জিনিসটা ম্যাচ করে এবং ওই ব্যক্তিটাকে হচ্ছে আমার ইমিডিয়েটলি ধরতে হবে, করতে হবে, তাকে ধরে নিয়ে এসে তার কাছ থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করে একটা বড় ধরনের আপনার হচ্ছে ইনসিডেন্টকে ঠেকানোর জন্য আপনার হচ্ছে তাকে ইনিশিয়াল জিজ্ঞাসাবাদ করতে হবে। আমাদের আইন কি বলে 24 ঘন্টার ভিতরে তাকে আদালতে প্রডিউস করতে হবে। সো ওই সময়টা আপনি তাকে রাখবেন কোথায়? সো আপনার র্যাব বলেন বা যেগুলোই বলেন না কেন, এই সেল, এটাকে আপনি আয়নাঘর বা অন্য কোনো সুগার কোটিং নাম দিয়া এটা 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 করার মাধ্যমে আসলে হচ্ছে যে ল এনফোর্সমেন্ট স্ট্রাকচারটাকে আসলে কোয়েশ্চেন করা হচ্ছে। যারা করছে তারাও এটা জানে যে দুনিয়ার এমন কোনো জায়গা ইন্টেলিজেন্স বা হচ্ছে ল এনফোর্সমেন্ট নাই যাদের এরকম সেল নাই। এখন আপনি যদি আসেন স্পেসিফিক কোয়েশ্চেনের ব্যাপারে, ব্যাক টু ইউ, যে আপনার যখন স্পেসিফিক কোনো ইনসিডেন্ট ঘটেছে, আমি আবারও বলছি যে ধরেন নারায়ণগঞ্জে যে 7 মার্ডারের ঘটনা ঘটেছে, এটা তো হচ্ছে কোনো একটা স্পেসিফিক ব্যক্তি ঘটেছে, তাই না? র্যাব র্যাবের লোকজন ছিল, এটা তো অস্বীকার করার সুযোগ নাই এবং তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। আপনার হচ্ছে যে জিনিসগুলো প্রুভেন হয়েছে, যে বিষয়গুলোর কথা জানা গেছে, সেটার ব্যাপারে আইনিভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এজ এ হোল আয়নাঘর, গুম, তারপরে ধরুন হচ্ছে শাপলা হত্যাকাণ্ড, এগুলো হচ্ছে টোটালি ওই যে আপনি বলছেন যে লাই ছাড়া আর কিছু সব না। মানে দেশে দেশে আসলে এই সংস্থাগুলোর এরকম সেল থাকে, সেই সেলগুলো আসলে মানে সেই সেলগুলো কি সেখানে 24 ঘন্টার বেশি এভাবে আটকে রাখা যায় তাদেরকে? না, 24 ঘন্টার বেশি তো আমি বলছি না, মানে আপনি হু উইল ডিফাইন দ্য 24 ঘন্টার বেশি, আমি তো এটা বলি নাই। মানে আমি যেটা বলছি যে এখন যেগুলো দেখানো হচ্ছে যে বিভিন্ন সেলকে, এগুলো ম্যানুফ্যাকচার কিনা আমি এটাও জানি না, বাট যেটা বললাম যে ধরেন র্যাবের সেল আছে কিনা, র্যাবের সেল আছে, ডিজিএফআই বা অন্যান্য গোয়েন্দা সংস্থার আছে কিনা, আছে। ফর দ্য টাইম বি ইন্টিগ্রেশনের জন্য তাদের সেল থাকে এবং এটা আপনার হচ্ছে কি বলে যে কোনো ইমিডিয়েট লিগাল আপনার হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রাখার জন্য প্রয়োজন। বাট অ্যাজ পার দ্য ল অনুসারে 24 আওয়ার্সের ভিতরে কোর্টে প্রডিউস করা লাগে। এখন এগুলোকে হচ্ছে আপনি আইনাঘর বলার কোনো কারণ নাই। আর বাকি যে জিনিসটা বলেন, যেমন ধরেন আমান আজমি বলেন, বাকি যাদের বলেন, এরা ইতিমধ্যেই তাদের যে প্রক্রিয়া বা তাদের যে ভার্সনটা তারা সামনে আনার চেষ্টা করেছে, যেভাবে লুক্রেটিভ ওয়েতে এটাকে আপনার ভিডিও ভার্সন আমরা হচ্ছে দেখেছি। হ্যাঁ, যেমন ধরেন হচ্ছে একটা বড় উদাহরণ তো আছে যে আমাদের সালাউদ্দিন সাহেব, যে তাকে বলা হয় অ্যাপারেন্টলি গ্রুম করা হয়েছে, ইন্ডিয়াতে নিয়ে রেখে দেওয়া হচ্ছে। যে জিনিসটা বলা হয় যে ধরেন আপনার কি বলে যে ইন্ডিয়া তো হচ্ছে আওয়ামী লীগের খুব মানে কি বলে বন্ধু রাষ্ট্র, এই এই জিনিসটা অবভিয়াসলি আওয়ামী লীগের বন্ধু রাষ্ট্র, বাট ইন্ডিয়ার কাছে বাংলাদেশ দেশ বিক্রি করেছে, এরকম প্রচুর ভাষণ আছে না? তো এই জায়গায় হচ্ছে ইন্ডিয়ার কাছে যদি হচ্ছে গুম করার দরকার থাকতো, তাইলে আপনার সালাউদ্দিন সাহেব এই লম্বা সময় রিসোর্টে বসে পলিটিক্যাল প্রোগ্রাম অ্যাক্টিভিজম রেগুলার করতো না, কিন্তু সালাউদ্দিন সাহেবও তো গুম হয়েছে, এই ভাষণটা আছে, ঠিক না? তো আপনি এই স্পেসিফিক্যালি যে গুমের অভিযোগ এবং কথিত আয়নাঘরের অভিযোগ বলা হচ্ছে, সেই জিনিসটা আসলে হচ্ছে একটা ব্ল্যাটেন্ট লাই। কি এরকম ব্ল্যাটেন্ট লাইয়ের মধ্যে কি কিছু সত্যিতা আছে? মানে কিছু মানুষ গুম হয়েছে, যত মানুষ বলা হচ্ছে তত হয় নাই, কিন্তু কিছু হয়েছে, ব্যাপারটা কি এরকম? নাকি কেউই হয় নাই, গুমই ছিল না, বলতে কিছু ছিলই না আসলে? না, আমি 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 তো ধরেন কেউই হয় না এই জিনিসটা, বা কয়জন হয়েছে গুম বা খুন, এটা একটা মেজর ইস্যু, এটা নিয়ে হচ্ছে এরকম স্পেকুলেট করে নাম্বার বলাটা ঠিক না। বাট এই ধরনের স্পেসিফিক অভিযোগ আছে, এই নামগুলো তো হচ্ছে অভিযোগ থেকে এসেছে। ধরেন আপনার হচ্ছে মাইকেল চাকমা বলেন, আপনার আজমি, তারা একটা সময় ডিসঅ্যাপিয়ার ছিল এবং দেন তারা রিঅ্যাপিয়ার্ড হয়েছে, এটার ভিতরে তো হচ্ছে কোনো মিথ্যা নাই, দ্যাটস ট্রু। এখন এই ডিসঅ্যাপিয়ারেন্স কে করে রেখেছে, এরকম অনেক ভার্সন কিন্তু এটাও আছে যে মানে তারা যে ভার্সনটা বা যেভাবে গল্প বলার চেষ্টা করছে বিষয়টা এরকম ছিল না। আবার এটার কিছু সত্যতা থাকতে পারে, সেটা যদি লর বাইরে কিছু হয়ে থাকে, সেটা স্পেসিফিক কোনো ব্যক্তি বা ওই অর্গানাইজেশনের একটা স্ট্রাকচার করেছে। অ্যাজ এ হোল এটার জন্য সেটি কোনো আসলে সেনাবাহিনী বলি, র্যাব বলি, মানে
যারা কর্মকর্তারা এখনো আছেন তারা কিন্তু কেউ ডিসওন করছেন না। র্যাবের যেমন র্যাব প্রধান তিনি বলছেন যে ভবিষ্যতে এরকম কর্মকাণ্ড আর হবে না। মানে অতীতে হয়েছে, ভবিষ্যতে আর হবে না। বা সেনাবাহিনীও তাদেরকে আসলে হস্তান্তর করছে, যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে তাদেরকে আইসিটিতে। কেউ তো আসলে কোনো সংস্থা তো ডিসওন না, করবে না। এই জায়গায় এই দ্বিধাদ্বন্দ্বের সবচেয়ে বড় সমাধান কি হইতে পারে? আপনি যে জিনিসটা বললেন যে র্যাব প্রধান তো এখন বলতেছে, তাহলে র্যাব প্রধান একটা ডেটা নিয়ে স্পেসিফিক্যালি বলতে পারে যে আমাদের কাছে অভিযোগটা তো ধরেন র্যাবের বিরুদ্ধে বা ডিজিএফআই বিরুদ্ধে। সো তাদের যারা প্রধান আছে তারা তো একদম ক্লিয়ারলি বলতে পারে যে হ্যাঁ আমাদের কাছে এই ব্যক্তি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত গুম ছিল। এই জিনিসটা তো তারা বলছে না। মানে এখন তো ধরেন হচ্ছে সকল স্টেট অ্যাপারেটাস হচ্ছে আগে ইউনূসের কাছে ছিল, এখন তারেক রহমানের কাছে আছে। এটা নিয়ে এরকম দ্বিধাদ্বন্দ্ব তৈরি না করে আমার তারা হচ্ছে অনুষ্ঠানে দে ক্যান র্যাবের কাম ফরওয়ার্ড। ইন্টেলিজেন্স হেড এসছিলেন, সাবেক ইন্টেলিজেন্সের। তিনি বলছিলেন যে আসলে এটা একজন কি কাজ করেন আর একজনের জানবার সুযোগ নাই। ডিজিএফআইতে কাজগুলো এভাবে হয় যে এক ডেস্কে কি হচ্ছে সেটা আরেক ডেস্কে জানবার সুযোগ নাই। ফলে কিভাবে আসলে তথ্য দেবে যে কার হাতে কি কি ছিল। না এবং না তিনি আপনার বলছিলেন হচ্ছে যে কে গুম করে গেছে, কয়জন গুম করে গেছে সেটা তো আর পরের জনের কাছে না হস্তান্তর করে যায়নি যে এই ছিল গুম, আপনার কাছে এটা হস্তান্তর করে দিলাম। ব্যাপারগুলো তো আর এরকম হয় নাই। আপনার হচ্ছে ওটাই তো বললাম যে ধরেন এই গুমের যে ভার্সনটা বলছেন তার মানে কি কোনো একটা ব্যক্তিগত জায়গা থেকে করেছে, কিন্তু আপনি যদি অর্গানাইজেশন স্ট্রাকচার যেটাকে আপনি গুম হিসেবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবেন সেটা তো হচ্ছে অর্গানাইজ স্ট্রাকচারে আপনার কম্পার্টমেন্টেশন থাকতে পারে, ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট জানতে না পারে, বাট হেড বা কোনো একটা স্ট্রাকচার তো জানবে। এখন সেই সকল স্ট্রাকচার বা ডকুমেন্ট তো গত 2 বছর ধরে আপনার এই ইউনূসের কাছে ছিল, তারেক রহমানের কাছে ছিল। হোয়াই নট দে কাম ক্লিয়ার যে এই যে দেখো লিস্ট এরা ছিল, মানে কোনো না কোনো জায়গায় তো তারা আছে। তারা তো সো করেছে, ওই তারা তো একটা কাজটাই গুম কোথায়? কমিশন করেছে, তারা একটা রিপোর্ট বানিয়েছে, তারা বলছেন এত সময় তারা এখানে ছিলেন, কিভাবে ছিলেন, তারা সাক্ষ্য দিচ্ছেন। মানে একটা তো হয়েছে। এখন সেটা না আপনারা এটা বললাম যে মানে কিছু জিনিস মানে স্পেসিফিক যে ব্যাপারটা মানে ধরেন হচ্ছে র্যাবের ব্যাপারে আপনি যেটা বললেন যে র্যাবের ডিরেক্টর ইন্টেল বলে গেছে, উনি তো ওই জায়গাটা ব্যাখ্যাটা দিতে পারবে। কিন্তু আমি যদি ইন জেনারেল গুমের কথা বলি, আমার পক্ষে ওনাকে ব্যাক করা বা হচ্ছে ওনাকে কাউন্টার করার সুযোগ জানি, কিন্তু এই জিনিসটার প্রপার সমাধান কি হইতে পারে? হ্যাঁ, যে আপনার এই স্পেসিফিক ইনফরমেশন কে কোথায় ছিল, এরকম হচ্ছে আপনার নতুন গামছা দিয়ে গল্প না বানায়া বা হচ্ছে উদ্ভ্রান্তের মতো হাইটা সেটা ভিডিও করে হচ্ছে আবার গুম করেছি, বা সালাউদ্দিন সাহেব যে ধরনের গুম হয়েছে এই জিনিসগুলোকে সামনে নিয়ে এসে পুরো জিনিসটাকে আসলে খেলো করা হচ্ছে। বাট ইফ দে আর এনি রিয়াল ভিকটিম, তাদেরকে আপনার হচ্ছে অবভিয়াসলি সামনে যাদেরকে অ্যাভেলেবল বা ইয়ে করা যাবে তাদেরকে আপনার ওই বিষয়গুলো যদি প্রপারলি অ্যাড্রেস করা হয় এবং ট্রান্সপারেন্ট ওয়েতে জাতির সামনে তুলে ধরা হয়, তাহলে এই জিনিসটা কনফিউশন সবার ক্লিয়ার হবে। ট্রান্সপারেন্ট ওয়েতে তো মানে আপনাদের সময়ও বিষয়টা এসেছিল। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল কখনোই কোনো তদন্ত কিছুর মধ্য দিয়ে যাওয়া হলো না। আল জাজিরা একটা রিপোর্টও হয়েছিল এটা নিয়ে। আম মানে আয়না ঘরের বিষয়টা তখন থেকেই নামটা জানা আরকি বিশেষ করে। কিন্তু কোনো তদন্ত তো করতেই পারত সেই সরকার যে কোথায় গেল এই মানুষগুলো, আসলেই কি এরকম আছে কিনা? কেউ তো তদন্ত করে দেখল দেখেন না। আমি আপনাকে বলি, ওই যে তদন্তের যে বিষয়টা ছিলেন আপনার আপনার যদি মনে থাকে যে আপনার হিউম্যান রাইট যে কমিশন, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স যে কমিশন আছে জাতিসংঘের, তারা টোটাল একটা লিস্ট ছিল 84 জনের, 84, হ্যাঁ 84 জনের একটা লিস্ট ছিল। এর মাঝে 2টা বা 3টা নাম, যে আজমির নাম 2বার আসছে, এরকম কিছু নামের ডিসক্রিপেন্সি ছিল। হ্যাঁ, এবং এটা নিয়ে যে হচ্ছে আপনার মানে ওই আপনার কি বলে ওই যে তদন্তের ওই জায়গাটা নিয়ে ওটা আপনার ওই কমিউনিকেশনটা সরকারের তরফ থেকে ইউএনকে হয়তো দেওয়া হয়েছিল। আমি যে সোফারায় যে এটার একটা ব্যাখ্যা যে কারা কোন জায়গায় ছিল, তো ওইখানে এমন অনেক নাম ছিল যারা ধরেন হচ্ছে প্রায় মানে 20 থেকে 21 জনের মতো মোস্ট প্রবাবলি, কারণ ওই লিস্টটা তো হচ্ছে পাবলিকলি অ্যাভেলেবল, যে কেউ চাইলেও দেখতে পারবে যে তারা পরবর্তীতে তাদের নিজেদের বাড়িতে হচ্ছে ফিরে গিয়েছে, রিঅ্যাপিয়ার্ড হয়েছে আর কি, যে মামলাজনিত কারণে বাইরে ছিল, রিঅ্যাপিয়ার্ড হয়েছে। এমন ধরনের হচ্ছে এরকম 2টা কেস আছে, আমি স্পেসিফিক্যালি আমার মনে আছে যে 2টা কেস আছে যাদেরকে ডিসঅ্যাপিয়ার্ড হিসেবে দেখানো হয়েছিল। তারা ছিল হচ্ছে আপনার হচ্ছে যে অটো চালায় যারা, অটো ড্রাইভার, এবং দেয়ার ইজ নো হোয়ার যে কোনোভাবে তারা কোনোভাবে পলিটিক্যালি কানেক্টেড। সো যখন তার ফ্যামিলির কাছে হচ্ছে এটা জানা হচ্ছে, তার ফ্যামিলি কিন্তু বলেছে যে একজন আইসা বলছে একটা এনজিও থেকে যে 5,000 টাকা দিব, ওটা তো খুঁজে পাওয়া যায় না। অ্যাপারেন্টলি সে কিন্তু ডিসঅ্যাপিয়ার, এটা ট্রু, তাকে ফিরে পাওয়া যায় নাই। হ্যাঁ, তার আপনার হচ্ছে যে অটো রিক্সাটাও মিসিং, ওই ব্যক্তিও মিসিং, এরকম একটা কেস হচ্ছে ওই 84 জনের লিস্টে আছে। তো ওইটার ক্ষেত্রে একজন গিয়ে তাকে বলেছে যে 5,000 টাকা দিয়ে আমরা হচ্ছে এরকম একটা অভিযোগ করবো। সো এরকম ভাবে অভিযোগ করা হয়েছে। সো ওই জায়গাতে যে হচ্ছে যে আপনার মানে ওই রেসপেক্টিভ অথরিটির সাথে যে যোগাযোগ করা হয় না, আমার মনে হয় না বিষয়টা তা না। ইউএন এর কাছে ওই ধরনের হচ্ছে একটা রিপোর্ট হয়তো পাঠানো হয়েছিল। বাট আমি আবারও বলছি যে হয়তো ইটস পাঠানো নট হয়েছে, কিন্তু অ্যাবাউট 84 তদন্তটা বা 41। হ্যাঁ। যদি একজন ব্যক্তিও ডিসিপ্লিন হয়ে থাকে, রাষ্ট্রের এটা দায়িত্ব এটাকে প্রপারলি অ্যাড্রেস করা। এই বিষয়ে সেই কারো কোনো দায়িত্বটা ডাউট যদি নেই। পালন করা হতো তাহলে হয়তো আপনারা যেই সন্দেহগুলোর কথা বলছেন বা যে নাটকগুলোর কথা বলছেন কেউই হয়তো সেরকম বিষয়গুলো আনতে পারতো না। কিন্তু যেহেতু যাদের বিরুদ্ধে অভিযোগ সেই সরকার ক্ষমতাকালীন সময়েই এই অভিযোগগুলো এসেছে, কিন্তু তারা ক্লিয়ার করে নাই। ফলে এই দায়টা তো মানে কিছুটা আপনাদের ঘাড়ে যাবেই। মানে সেটা আপনারা কিভাবে এড়াবেন জানি না। আপনার বক্তব্যের কথা বলি, যেটা আসলে প্রথম থেকে ঠিকমতো শোনা গেল না, কিন্তু যতটুকু পরে মোটামুটি শোনা গেল বা অনলাইনে যারা শুনেছে তারা
যতটুকু শুনলাম যে আপনি আসলে বলছেন মূলত টেরোরিজম নিয়ে কথা বলেছেন এবং বর্তমানে কয়েকটা ইনসিডেন্টের কথা বলেছেন, সম্প্রতি সময়ে যে কতগুলো ঘটনা ঘটেছে সেগুলোর কথা। আহ, কিন্তু আসলে ধরেন এই জঙ্গিবাদ বা জঙ্গি তৎপরতার কথা আবারও বলি, বিশ্বাসযোগ্য কেন হবে যখন আসলে আওয়ামী লীগ সরকার জঙ্গি কার্ড খেলতো, যেটি আসলে শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর ফোন আলাপে দেখা গেছে যে শেখ হাসিনা বলছেন যে এরকম আমার কাছে কিছু আন্তর্জাতিক সংস্থা থেকে খবর এসেছে জঙ্গি হামলা হয়েছে। তখন হাসানুল হক ইনু বলছে হ্যাঁ আমরা জঙ্গি কার্ড খেলে দেবো। তখন শেখ হাসিনা বলছে না আসলেই জঙ্গি হামলা হয়েছে, মানে আসলে জঙ্গি হামলা আর জঙ্গি কার্ড খেলা দুটো বিষয়ের একটা এক্সিস্টেন্স ছিল বলে বোঝা যাচ্ছে। ফলে কেন বিশ্বাস করবে যে আপনারা, এবং আমরাও মাঝে মাঝে গণমাধ্যমে যখন খবর পড়তাম খবর দেখাতাম তখন দেখতাম যে জঙ্গি মানে বাদী কিছু বই পাওয়া গেছে, দেখা যাচ্ছে যে একদমই নিরেট ইসলামিক, প্রত্যেকটা মুসলিম পরিবারে কিছু বই থাকে, সেরকম কিছু বইয়ের ছবি টবি দেওয়া যেত বা দেওয়া হতো। ফলে ক্রেডিবিলিটিটা কোথায় আপনাদের এই টেরোরিজমের ঘটনা? আপনার হচ্ছে মানে আমার যদি ক্রেডিবিলিটি মানে আমার ক্রেডিবিলিটি আমি যে ক্লেমগুলো করেছি সেগুলোর ক্রেডিবিলিটি তো আমি হচ্ছে কোনো ক্রেডিবিলিটি সিক করতে চাই না না, সেগুলো আমি তো জাস্ট বর্তমান ঘটনা ইনসিডেন্টের বলেছেন আপনি। না ইনসিডেন্টের ঘটনা বলেছি এবং দা ওয়ে সিচুয়েশন প্রোগ্রেস করছে সেটা বলেছি। যে জিনিসটা আমরা 2001-06 দেখেছিলাম যে শুরুতে, তখন আমরা ডিনায়াল মুড দেখেছিলাম যে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি আসে নাই, এরপরে এটা তো আলটিমেটলি ওই গভর্নমেন্টও স্বীকার করতে বাধ্য হয়েছে এবং দিদেন সেই আপনার সময় গ্রেপ্তার যে করেছে। কেয়ারটেকার হ্যাঁ গ্রেফতার করেছে কেয়ারটেকার গভর্নমেন্টে। সো মানে আপনার এই একই ধরনের হচ্ছে টেন্ডেন্সি এখন তৈরি হচ্ছে। এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস যে জিনিস শোনা যায় না, যে আমার হচ্ছে একটা বড় ব্যাপার ছিল যে দা ওয়ে মানে ওই টেরোরিস্টরা আপনার রোল প্লে করছে বিফোর অ্যান্ড আফটার দ্য মুভমেন্ট। হ্যাঁ, জেল পালাইয়ে টেরোরিস্টরা পালাই গেছে, জসিমউদ্দিন রহমানি বা আপনার হচ্ছে মুফতি হারুন ইজাহার বলেন, তারা প্রকাশ্যে হচ্ছে মিটিং করে বেড়াচ্ছে। মুফতি হারুন এজাহারের মাদ্রাসায় বোমা হামলা হয়ে স্টুডেন্ট মারা গেছে, ইটস প্রুভেন, আপনি ডকুমেন্ট দেখতে পাবেন। সেই ব্যক্তি এখন হচ্ছে ধরেন তারেক রহমানকে বই দিয়ে যাচ্ছে, রাইট? হারুন এজাহার ক্যান্টনমেন্টে প্রোগ্রাম করতেছে। মেজর জিয়া, যে আপনার ধরেন আমাদের কথা বিলিভ করার দরকার নাই, বাট তার ব্যাপার হচ্ছে মার্কিন স্টেট থেকে হচ্ছে $5 মিলিয়ন হচ্ছে আপনার কি বলে পুরস্কার ঘোষণা করা আছে। হ্যাঁ, সেই মেজর জিয়াকে নিয়ে কিন্তু একসময় বলা হয়েছে যে মেজর জিয়াও আওয়ামী লীগের সৃষ্টি, রাইট? মেজর জিয়া বলতে কোনো কিছুর অস্তিত্ব নাই, যাকেই বলা হয় তাকে মেজর জিয়ার অনুসারী বলা হয়। সেই মেজর জিয়া নিজে অ্যাপিয়ার্ড হয়ে এখন চাকরিতে ফেরত আসতে চাচ্ছে। তো আপনি যে জঙ্গি কার্ডের কথা বলছেন, মানে আওয়ামী লীগের আমলে জঙ্গি কার্ড খেলা হয়তো এরকম কোনো কার্ডের কারণ নাই। আওয়ামী লীগের আমলে জঙ্গিবাদের ব্যাপারে স্পেসিফিক আপনার অ্যাকশন নেওয়া হয়েছে, তার অনেকগুলো প্রুফ আছে। এবং এটাকে আপনার যেটা বললাম যে মেজর জিয়াও মিডিয়ার সৃষ্টি, এই আপনার হচ্ছে কি আসলে জঙ্গি কার্ড বলতে কোনো কিছু নাই, মানে যেটা আসলে জঙ্গি কার্ড বলতে কিছু নাই, জঙ্গি কার্ড বলতে কিছু নাই। তো সেই ফোন আলাপে যেটি শোনা যাচ্ছে যে হ্যাঁ জঙ্গি আমি ফোন আলাপটা শুনি নাই। আচ্ছা, অনেক বড় হয়ে যাবে। তাছাড়া আমি এই ফোন আলাপটা মানে এই ফোন আলাপটা ভাইরাল, অনেকেই শুনেছেন, আপনি কেন মানে শুনেন নাই? আপনার হচ্ছে জিনিসটা বললাম যে আপনি যদি এটা মানে শামিন আপা, আমি একদম ক্লিয়ারলি বলি, এটা আমার আউট অফ কনটেক্সট কোনো পলিটিক্যাল জায়গা থেকে বলা না। মানে একদমই যদি নর্মাল ইন্টেনশন গুলো দেখেন যে দা ওয়ে সিচুয়েশন প্রোগ্রেস করছে, কারণ আপনি নর্মাল একটা ইনসিডেন্ট দেখেন যে ধরেন আমাদের দেশে ওয়ার্ল্ড কাপের সময় বিভিন্ন দেশের পতাকা আপনার হচ্ছে টানানো হয়, এটা একটা মানে সেলিব্রেশন আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, রাইট? দিস ইজ দ্য ফার্স্ট টাইম এসে মনে হয়েছে যে না, ওই পতাকা লাগলে আমাদের ইসলামী হরফ খচিত পতাকাও লাগাইতে হবে। সো এই জিনিসটাকে যেভাবে বাংলাদেশে ইসলামাইজেশন করার চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশের মানুষজন ধর্মপ্রাণ, কিন্তু জোর করে যেভাবে হচ্ছে এই ধরনের কাজগুলো করা হচ্ছে, এটা প্রপার একটা সিগন্যাল দিচ্ছে না। আপনি যদি হচ্ছে একাডেমিক জায়গাও থেকে দেখেন বা প্রিভিয়াস হিস্ট্রি দেখেন, সেটা দিচ্ছে না। এবং সেটার জন্যই আসলে হচ্ছে অ্যালার্ট হওয়া দরকার, কারণ জঙ্গিবাদ আপনার হচ্ছে কমব্যাট করা, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। সিটিটিসি, এটিইউ এগুলো ডিজলভ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, জঙ্গিবাদের সাথে মানে কাউন্টার টেরোরিজমের সাথে জড়িত। জঙ্গিবাদ প্রোটেস্ট করার নামে যে হয়রানিটা করা হচ্ছে বা জঙ্গি কার্ড, কোথায় হয়রানি করা হচ্ছে? হ্যাঁ, অনেক যারা আসলে গ্রেপ্তার হয়েছেন, মামলা এখন আপনি দেখেন, ওই যে বললাম যে মানে আপনার হচ্ছে যে মেজর জিয়ার দ্বারা মোটিভেটেড হয়ে আপনার হচ্ছে জঙ্গিবাদ করেছে, ইয়াতে করেছে, এরকম মানে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার লাইফ তো না, আপনার হচ্ছে ইয়ে আছে, আত্মস্বীকৃতি আছে, সাক্ষ্য আছে। হ্যাঁ, সেই মেজর জিয়াকে প্রথমে বলা হয়েছে যে মিডিয়ার সৃষ্টি, আর সেই মেজর জিয়া এখন এসে বলতেছে যে তার চাকরি ফেরত আসা দরকার। এতদিনও তার এটা মনে হয় নাই। আপনার মানে একজন জঙ্গি হামলা আহত একজনকে হচ্ছে এখন আপনার চাকরি মরণোত্তর তাকে ব্রিগেডিয়ার করা হচ্ছে। দ্যাটস নট দ্য রাইট সিগন্যাল। এখন আপনি বললাম যে এখনকার এই ভার্সনে প্রত্যেকটা ইনস্টিটিউট বা প্রতিটা স্ট্রাকচার জঙ্গিবাদ দমন as a whole, it's not like আওয়ামী লীগ, as a whole বাংলাদেশের জন্য কথা বলছেন। আমি আপনাদের সময়কার ভার্সনের কথা আসলে বলছিলাম যে সেখানে আপনাদের আমি সেটাই বললাম যে এখন তো আপনাকে উদ্যোগ দেখেছি, আবার এই জঙ্গি কার্ড খেলার প্রসঙ্গটাও সেটা আপনাদের সময়কার সময় থেকেই জানতে পারা আর কি। জঙ্গি কার্ড বলেও যে কিছু থাকতে পারে সেটা আসলে খুব
মানে এটি না একটি ওইটা নতুন বললাম টার্ম। যে ওইটা জঙ্গি কার্ড বলতে কখনো কিছু ছিল না, মানে আপনার জঙ্গিবাদ, আপনার দেখেন একটা সেল, আপনার যত মানে জিনিসটা যত সহজ মনে করা হয় যে আচ্ছা জঙ্গিবাদ কোথাও আমি আজকে খবর পাইলাম কালকে গিয়ে ধরে নিয়ে আসলাম, এটার ক্ষেত্রে অনেক সময় হইতেই পারে যে মিস ইনফরমেশনের ক্ষেত্রে তথ্য সংগ্রহের জন্য আপনার যে ব্যক্তি সরাসরি জড়িত না তার কাছে করলেন। আপনার যদি মনে হয় যে হচ্ছে মানুষজন খুব আয়োজন দিয়ে প্ল্যান করে তারপরে হচ্ছে আপনার হচ্ছে কোনো ধরনের হচ্ছে হামলাতে যাবে, ইট ডাজন্ট হ্যাপেন দিস ওয়ে। এটা হইলে তো হচ্ছে আমেরিকা টুইন টাওয়ার হামলা আপনার হচ্ছে থামাইতে পারতো। বাট এটা থামানোর জন্য যে আপনার হচ্ছে হোলিস্টিক অ্যাপ্রোচ নিতে হয়, সেটার ক্ষেত্রে অনেককে জিজ্ঞাসাবাদ করতে হয়, অনেকে ব্যবস্থা মানে ইয়াতে নিতে হয়, কিন্তু কেউ কোনো ধরনের হচ্ছে একদম যারা মানে আপনার কি বলে মিস জাজমেন্ট, কারকে ফাঁসি দেওয়া হয়েছে, মার্ডার করে ফেলা হয়েছে এরকম না। অন দ্য আদার হ্যান্ড কনভিক্টেড ক্রিমিনাল যারা আইনে দ্বারা প্রমাণিত অভিযুক্ত ছিল তারা রিসার্ফেস হয়ে প্রকাশ্যে সভা সমিতি বিবৃতি দিচ্ছে এখন। দ্যাট ইজ অ্যালার্মিং ফর দ্য কান্ট্রি। এটা আওয়ামী লীগের জন্য না, শেষ দেশের করি, জন্য হচ্ছে মানে এটা। আজকের অনুষ্ঠানটা অনেক বড় হয়ে যাচ্ছে, শেষ করি। আসলে মানে আবারও সেই প্রেস কনফারেন্সে আপনি আসলে কোন ক্যাটাগরিতে মানে এই প্রেস কনফারেন্সে যোগ দিলেন? আমি ওই যে জিনিসটা বললাম যে আমার কাছে মনে হয়েছে যে বর্তমান, আমার কাছে মনে হয়েছে না, এখন প্রথমত যদি আপনি ক্যাটাগরি জানতে চান, যে প্রথমত আমি বাংলাদেশের নাগরিক, রাইট? সো যেভাবে আমি দেখি বর্তমান 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, সেটাকে হচ্ছে নর্মাল স্বাভাবিক বাংলাদেশ মনে করার কোনো কারণ নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মানে আমার প্রশ্নটা বাংলাদেশ, কিন্তু এখানে যে আপনি নিশ্চয়ই সেখানে যোগ দিয়েছেন, আমি কথা বলতে পারেন, গ্রাজুয়ালি কিন্তু ওই আওয়ামী জায়গাতেই লীগের যাচ্ছি আপা। কেন্দ্রীয় নেতারা ছিলেন, হ্যাঁ মানে হ্যাঁ সেখানে হ্যাঁ, তাদের বদলে আপনি সেখানে কেন রাইট। সাবেক আমি ওই একজন জায়গাতে সরকারি আসতেছি আপা। কর্মকর্তা হিসেবে? হ্যাঁ। সো আমি একজন সাবেক সরকারি কর্মকর্তা, আমাকে চেক করা হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের যে অবস্থা দেখা যাচ্ছে, সেটা বাংলাদেশ আমাদের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালগুলো আছে সেখান থেকে অনেক দূরে সরে গেছে, এবং এটার ইম্প্যাক্ট ইন দ্য লং রান অ্যাপারেন্টলি 5ই আগস্টের আগেও, 5ই আগস্টের ইমিডিয়েট পরে পরে যখন পারসিকিউশনগুলো হওয়া শুরু হয়েছিল তখন সবাই খুব খুশি ছিল যে এটা শুধুমাত্র আওয়ামী লীগকে নিধন করার জন্য। এইটার পরিধি কিন্তু অনেক বেড়ে গেছে সমাজে, এখন গ্রাজুয়ালি সবাই আলটিমেটলি সাফারার হচ্ছে। সো দ্যাট ইজ দ্য বটম লাইন, যে ইন ফিউচার এজ এ হোল দেশের একটা বড় অংশ বাংলাদেশ সাফার করতে যাচ্ছে। এই জায়গায় আমি আমার আমার হচ্ছে ইন্টেলেকচুয়াল যতটুকু ক্যাপাসিটি আছে সেটাতে কন্ট্রিবিউট করতে যাচ্ছি। দ্যাট ইজ মাই প্ল্যাটফর্ম। এখানে আমি আমার জায়গায় আপনার হচ্ছে এই টেরোরিজম বা এই সংক্রান্ত বিষয় নিয়ে আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আমি এক্সপ্রেস করতে গেছি। সো দ্যাট ইজ ভেরি ক্লিয়ার মানে আপনি যে আসলে প্ল্যাটফর্ম সরকারি থেকে। কর্মকর্তা, রাষ্ট্রের স্বার্থে কাজ করবার কথা, মানে আপনি কি মানে ছাত্রলীগ আমি করার ব্যাকগ্রাউন্ড রাষ্ট্রের থেকে স্বার্থেই কি আসলে বলেছি, কিন্তু মানে আমি আবারও সেটিকে বলছি, এখন এই আওয়ামী লীগের প্রোগ্রাম, মানে আপনি কি আসলে আওয়ামী লীগের এজেন্ডাই বাস্তবায়ন বা না আওয়ামী লীগের আওয়ামী লীগের পারপাস না যখন কাজ না করেছেন এখন তখনও কি সেভাবেই কাজ করেছেন কিনা, মানে ছাত্রলীগের এটা একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসে? হ্যাঁ, জি একটু স্যার। এটা একটা খুব ভালো কোশ্চেন করছেন। সো এখন এই জিনিস কোশ্চেন করতে গেলে তো ধরেন হচ্ছে যে আপনার আওয়ামী লীগের মানে ছাত্রলীগ করা কারোর কোনো ধরনের হচ্ছে চাকরি বাকরিতে যাওয়ার সুযোগ নাই। হ্যাঁ, এখন এই জিনিসটা ধরেন এটা মানে আপনি একটা ভালো কোশ্চেন করছেন, এই অ্যান্সার দেওয়া দরকার, কারণ হচ্ছে অনলাইনে যখন হচ্ছে আমি বা মানে ধরেন আমার ওয়াইফ কোনো ধরনের কমেন্ট দেয়, প্রচুর এই কমেন্ট দেখি যে ছাত্রলীগ কোটায় চাকরি পাইছে, ছাত্রলীগ কোটায় চাকরি পাইছে, ছাত্রলীগ করছে। সো এই জিনিসটা তো ধরেন আমি ছাত্রলীগ কোটায় চাকরি পাই নাই বা ছাত্রলীগ কোটায় চাকরি পাইছি, কোনটারই আসলে হচ্ছে প্রমাণ দেওয়ার কিছু নাই, কিন্তু প্রমাণ দিতে হলে কিভাবে আপনার সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দিতে হবে। সো আমি নিজের ব্যাপারে কখনো ব্রেক করতে চাই না, বাট হেয়ার মানে ফর দ্য ওয়ান টাইম আমি এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার করতে চাচ্ছি। আমি 5-10 ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি, এসএসসি ইন্টার জিপিএ 5 পেয়েছি, নটরডেমে পড়াশোনা করেছি, বুয়েটে পড়াশোনা করেছি, দেন চাকরিতে ঢুকেছি। চাকরিতে ঢোকার পরে ঢাকা ভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল রিলেশনে ডিপ্লোমা করেছি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করেছি, বাংলাদেশ বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্রফেশনাল থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স করেছি, কোরিয়ার হানকং ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ থেকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এবং কালচার নিয়ে পড়াশোনা করছি। সো আই থিঙ্ক বাংলাদেশে যারা হচ্ছে সরকারি চাকরি করে, এই বোথ ইন্টেলিজেন্স এজেন্সি আপনার যারা এখন পড়াশোনা কাজ আছে, করে, যোগ্যতা আছে, একদম স্পষ্ট, মানে সেখানে আসলে ক্লিয়ার। প্রশ্ন করবার মতো সো কোনো সো জায়গা হ্যাঁ, এটা জায়গা আসেন, নেই। এখন আসেন বাকিটা হচ্ছে যে আমি পারপাস, দলীয় কাজ করেছি কিনা বা দলীয় কোনো বেনিফিট চাকরিরত অবস্থায় নিয়েছি কিনা, দ্যাটস ভেরি ক্লিয়ার। দলীয় পারপাস সার্ভ করেছেন কিনা? পারপাস সার্ভ করেছি কিনা। সো দেখেন, আমি 2014 সালে চাকরি করেছি, চাকরিতে ঢুকেছি সরকারি চাকরিজীবীদের জন্য। অ্যাপারেন্টলি যে জিনিসটা বলা হয়ে থাকে যে ঢাকায় পোস্টিংটা একটু সুবিধা, ঢাকায় পোস্টিং থাকলে পারপাস সার্ভ করা যাবে, এই ধরনের রেটরিক পরিচালিত আছে, রাইট? আমি ঠিক 3 বছর ঢাকার বাইরে চাকরি করেছি ফেনীতে। আমি কোনোদিন কারো কাছে কখনো বলি না আমার দলীয় পরিচয় ব্যবহার করে আমাকে ঢাকায় নিয়ে আসেন। আমার জুনিয়র ব্যাচ ঢাকায় চলে আসার পরে একদমই নিয়মতান্ত্রিক প্রক্রিয়া ঢাকা আসছে, এবং সেটাও ট্রেনিং স্কুলে আমার পোস্টিং। অ্যাপারেন্টলি যে কোনো ট্রেনিং স্কুলে পোস্টিংটাকে ডাম্পিং পোস্টিং বলা হয়। সো আমার ট্র্যাক রেকর্ড, আমি কি কাজ করেছি না করেছি, আমি কিন্তু এখন পর্যন্ত, আমি ইন্টেলিজেন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসলেও কিন্তু আমি আমার ইন্টেলিজেন্স নিয়ে এখন পর্যন্ত আমি কোনো ধরনের কথা বলিনি, কারণ আমি যে জিনিসটা বিলিভ করি ওই জায়গাটা আমার ইথিক্যাল জায়গা থেকে আমি হচ্ছে তাহলে আপনাকে 10 বছর স্যাক চাকরি কেন করা করেছি, হলো? দ্যাট ওয়াজ মাই ফ্রেন্ড। হ্যাঁ, আপনাকে স্যাক সরি, কেন করা হলো? ওই যে আপনার বাংলাদেশে 5ই আগস্ট, এটার তো আসলে কোনো আনসার নাই। আনসার নাই এই কারণে, আপনি যদি হচ্ছে চেক করা হচ্ছে খুব ক্লিয়ার যে আমি ডক্টর ইউনূসের বেশ কিছু বিষয়ে অফিসিয়ালি দায়িত্বের অংশ হিসেবে যে কাজগুলো করেছি, আপনার হচ্ছে এনএসআই যেটা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ের আন্ডারে। ইউনূস যখন আপনার হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট করলেন তার আন্ডারে গেল, এবং এটা খুবই অবভিয়াস ছিল যে
আমি বা আমরা যারা, শুধুমাত্র আমি না, কিন্তু আমি বাইরে আছি বলে আমি কথা বলতে